আমরা পড়ছি আইন আদালত বারে লিখিত পূর্ণাঙ্গ নোট হতে। এই নোটের 198 পৃষ্ঠায় আমরা চলে আসছি। টপিক 4, ফাইলিং ক্রিমিনাল কেসেস। আমরা সিআরপিসি পড়ছি, তাহলে ক্রিমিনাল কেসই তো ফাইলিং করতে হবে, তাই না? সিভিল তো আর না। জি ফৌজদারি মামলা দায়ের। প্রতিফলিত ধারা কোন কোন ধারাকে টার্গেট করা হয়েছে? 145, 154, 155, 200 এবং 200 ডি বা 200 ঘ। ডি মানে কি? ঘ, তাই না? জি প্রশ্নগুলো তাহলে পড়ি। এখানে এক নজরে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, 6টা প্রশ্ন আছে, শেষেরটা আবার প্রবলেমেটিক। 1 নম্বর প্রশ্ন আবার এখানে উত্তরের আগে আবার প্রশ্ন রিপিট করা হয়েছে আপনাদের সুবিধার্থে। তাহলে এক পলকে প্রশ্ন দেখতে পাচ্ছেন এখানে বক্সের মধ্যে, আবার এখানে বক্সের মধ্যে প্রশ্ন আবার উত্তর। কি কি পদ্ধতিতে একটি ফৌজদারি মামলা দায়ের করা যায়? মানে সিআর মামলা, জিআর মামলা, কি কি পদ্ধতিতে? ওইসব পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করুন। বড় প্রশ্ন, 8 বা 10 নম্বরের জন্য আসতে পারে। ব্যক্তির অধিকার ও সম্পত্তির অধিকার ব্যতীত, তার মানে এগুলো কি সিভিল, যে কোনো জি অপরাধ ফৌজদারি মামলার অন্তর্ভুক্ত। বাংলাদেশের বিচার বিচার ব্যবস্থায় রাজনৈতিক হাঙ্গামা, ব্যক্তির জীবন হরণ মানে কি? মেরে ফেলা। হরণের মধ্যে খুন, তারপরে অন্যান্য যে নরহত্যা এগুলো আছে। অর্থধন, অর্থ সম্পদ লুটপাট মানে ডাকাতি চুরি এগুলো বোঝানো হচ্ছে, তাই না? জি যৌন হয়রানি অপরাধে ফৌজদারি মামলার ব্যবহার সবচেয়ে বেশি, এগুলো বেশি চলে। এক কথায় চুরি ডাকাতি খুন জখম প্রতারণা দস্যুতা লুটপাট। লুটপাট বলতে ডাকাতির কথাই বোঝানো হচ্ছে, জি বা অন্যান্য ছিনতাই যেগুলো আমরা বলি সাধারণ ভাষায়। বিস্ফোরণ, ধর্ষণ, এখানে সিআরপিসির বাইরেও যে মামলাগুলো হয় সবগুলোই তো ফৌজদারি মামলা, তাই না? তাই আমি জি বিস্ফোরণ ধর্ষণ এগুলোও নিয়ে আসছি এর মধ্যে। মানে ভূমিকার মধ্যে, যেহেতু বড় প্রশ্ন আমাকে বড় ভূমিকা দিতে হবে যেন ভালো শুরু আচ্ছা হয়, তাই না? জি অপহরণ, বেআইনি সমাবেশ, যৌন হয়রানি, জালিয়াতি, মিথ্যা সাক্ষ্য প্রদান প্রভৃতি বা ইত্যাদি অপরাধে যেসব মামলা দায়ের করা হয় তাকে ফৌজদারি মামলা বলা হয়। তাহলে ফৌজদারি মামলার সংজ্ঞাও এর মধ্যে দিয়ে দিলাম। এসব মামলায় দোষী সাব্যস্ত হলে জেল জরিমানা অর্থাৎ কারাদণ্ড, যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড হয়ে থাকে। সাধারণ ভাষায় বলছি, আইনের জি গভীরে এখনো যায়নি। প্রকৃতপক্ষে ফৌজদারি মামলাকে দুই ভাগে ভাগ করা হয়, একটি আমলযোগ্য মামলা, অন্যটি আমল অযোগ্য মামলা। আচ্ছা, এবার আমি সূচনার মধ্যে আমলযোগ্য আমল অযোগ্য কেন নিয়ে আসলাম? কারণ আমলযোগ্য হলে আমি জিআর মামলা করতে পারবো। তার মানে আমি কোথায় যাচ্ছি, এই সূচনার মধ্যে কিন্তু একটা কি দিয়ে দিলাম, একটা হিন্ট দিয়ে দিলাম যে আমি এখন জি আমলযোগ্য আমল অযোগ্য মামলা নিয়ে আলোচনা করতে চলেছি। বুঝতে পারলেন? এগুলো হচ্ছে সুন্দর সূচনার বৈশিষ্ট্য। সূচনার মধ্যে যদি পরবর্তী আলোচনার লিঙ্ক না থাকে, ধারাবাহিকতা না থাকে, তাহলে প্রশ্নের উত্তর ভালো হয় না। আবার আমলযোগ্য মামলাকে দুই ভাগে ভাগ করা হয়। একটি জিআর বা পুলিশি মামলা, অন্যটি সিআর বা নালিশি মামলা। মানে একটা আদালতে আর আরেকটা থানায়। থানায়, হ্যাঁ, স্থানীয় থানায়। থানায়। আর থানায় হচ্ছে জিআর, আর সিআর হচ্ছে আদালতে সিআর। আদালতে। এগুলো তো এমসিকিউ খুব ভালোভাবে পড়েছেন, পড়েননি? জি স্যার। একটু আগে উপরে যে ধারাগুলো উল্লেখ করলাম, 144, 154, 155, 200, জি 200 ডি, এগুলো সবই আপনাদের এমসিকিউ এ পড়া। এমসিকিউ এর যে জানা তথ্য সেটাকে রিটেন ফরম্যাটে মানে ধারাবাহিকভাবে সেন্টেন্স আকারে তুলে ধরলেই তো হয়ে গেল। এই টেকনিকটা যদি রপ্ত করতে পারেন তাহলে এমসিকিউ নোট থেকে পাশ করে আসা সম্ভব। আমার যে এমসিকিউ ফাউন্ডেশন নোট কারো সংগ্রহ থাকলে সেখান থেকে আপনি পাশ করতে পারবেন, কিন্তু আপনার লেখার যে হাত, লেখার হাত মানে কি দক্ষতা, সেটা আপনার থাকতে হবে। অনেকে কিন্তু খুব ভালো লিখতে পারে বানিয়ে, তাই না? তো জি আইন কিন্তু বানিয়ে লেখা যায় না, কিন্তু আপনি ভাষা বানাতে পারেন, কিন্তু আইনের বিধান তো আর বানাতে পারবেন না। ধারা ধারায় কি জি বলা হয়েছে সেটা তো আর বানানো যাবে না, তাই না? সেটা কোথা থেকে জি পাবেন? আমার এমসিকিউ নোট থেকে পাবেন বা বিআর এক থেকে পাবেন, তাই না? জি ফৌজদারি মামলা দায়ের করার পদ্ধতি। ফৌজদারি মামলা থানায় অথবা আদালত দুই জায়গায় দায়ের করা যায়। যখন একটি মামলা থানায় দায়ের করা হয় তখন তাকে বলা হয় জেনারেল রেজিস্টার বা জিআর মামলা। আর যখন আদালতে দায়ের করা হয় তখন তাকে বলা হয় কমপ্লেন্ট রেজিস্টার বা সিআর কেস বা নালিশি মামলা। ফৌজদারি কার্যবিধি বা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর,
8998 এর বিধান অনুযায়ী এসব মামলা দায়ের করতে হয়। তো মামলা দায়েরের পদ্ধতি যে আইনেই করেন না কেন সেটা কিন্তু সিআরপিসি অনুসারে হয়। যৌতুক মামলা সিআরপিসি অনুসারে, পেনাল কোডের যে কোনো মামলা সিআরপিসি অনুসারে, তারপরে নারী শিশু মামলা ওই সিআরপিসি অনুসারে কিন্তু দায়ের করতে হয়, মানে প্রসিডিউর বা পদ্ধতি সিআরপিসি অনুসারে হবে, তাই না? জি জিআর মামলা 1 নম্বর এর ক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত এজাহার দায়েরের মাধ্যমে জিআর মামলা সূচনা হয়। এজাহার আপনি দাখিল করলেন, এটার ভিত্তিতে এফআইআর লঞ্চ করবে কে? থানার ওসি। কোনো জি ধরনের বিকল্প না করে, সরি, কোনো ধরনের বিলম্ব, বিলম্ব মানে লেট না করে আপনার কাজ, মানে অপরাধ হয়েছে আপনার সাথে, আপনি ভুক্তভোগী, আপনি ভিকটিম, আপনার আঘাত লেগেছে বা আপনার সাথে আপনার সম্পত্তি কেউ নিয়ে গেছে, আপনি যত দেরি করবেন তত মামলা প্রশ্নবিদ্ধ হবে, যত দ্রুত মামলা করবেন তত মামলা কি প্রমাণ করতে সুবিধা হবে। না হলে আপনাকে জেরাতে পড়বে যে আপনার মামলা হয়েছে, ঘটনা ঘটছে 1 মাস আগে, আপনি 1 মাস পরে কেন মামলা করলেন, এই প্রশ্নের ব্যাখ্যা অনেক সময় দেওয়া যায় না বা ব্যাখ্যাটা মিথ্যা জি হয়ে জি যায়। তার মানে ঘটনা ঘটলে দ্রুত কি করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। মানে ঘটনা ঘটার অর্থ কি, আপনার আহত হয়েছেন, তাড়াতাড়ি চিকিৎসা নিতে হবে, নাহলে রক্তক্ষরণে ক্ষতটা বেড়ে যাবে, ইনফেকশন হয়ে যাবে। মামলাটাও কিন্তু তাহলে পড়ছিলাম জিআর মামলা সম্পর্কে, যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানে কি, অফিসার ইনচার্জ অফ পুলিশ স্টেশন, সংক্ষেপে ওসি, আমরা ওসি বলে ভালো বুঝি, লিখিত জি স্যার। এজাহার স্যার দায়েরের সাউন্ড, মাধ্যমে জিআর স্যার মামলা। সাউন্ড একটু বাড়ানো যাবে স্যার? সাউন্ড একটু বাড়ানো যাবে স্যার? শিওর। কম মনে হচ্ছে আজকে? জি একটু কম মনে হচ্ছে। আচ্ছা, এবার? জি জি তো ওসির কাছে জিআর মামলা এজাহার দায়ের করতে হয়, এজাহার দায়ের করলে সেটা জিআর মামলা হয়ে যায়। ওসি এজাহার নেওয়ার পরে একটা প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর লঞ্চ করেন। এফআইআর লঞ্চ এবং এজাহারের উপরে সেটা লাগিয়ে দিলেই সেটা কি হয়ে যায়, মামলা হয়ে যায়, জিআর মামলা। কোনো ধরনের বিলম্ব মানে লেট করা যাবে না, লেট করলে কি হবে, মামলার ক্ষতি হবে, প্রমাণ করতে সমস্যা হবে। অপরাধের শিকার ভুক্তভোগী নিজে বা অন্য কেউ এই এজাহার দায়ের করতে পারেন। এখানে দেখেন একটা পয়েন্ট আছে না, অপরাধের শিকার ভুক্তভোগী মানে ভিকটিম জি ইংরেজিতে, নিজে বা অন্য কেউ এই এজাহার দায়ের করতে পারে, বা অন্য কেউ বলতে তার পক্ষে সংক্ষুব্ধ ব্যক্তি, মানে ওই ভিকটিমের আত্মীয় স্বজনই তো হবে, তাই না? না হলে জি অন্য জি কেউ যে ভিকটিমের সাথে কোনো কানেকশন নাই, নিজের খেয়ে অন্যের কি, কি বলে, বনের মোষ তাড়াতে যাবে, তাই না? জি তাহলে কি ওটা লুকাস স্ট্যান্ডি থাকতে হবে, তাই না? জি যিনি এজাহার দায়ের করবেন তাকে এজাহারকারী বা সংবাদদাতা বলা হয়। সিআরপিসির 154 ধারার বিধান মোতাবেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমলযোগ্য অপরাধের মামলা গ্রহণ করে থাকেন। মনে পড়ছে? ধারা 154 সাইডে লেখা থাকলো, এমসিকিউ নোট জি চোখে স্যার। দেখতে পাচ্ছেন, এমসিকিউ নোট 154 ধারে কি ছিল মনে পড়ছে? 2-3 লাইন জি ছিল। স্যার। জি 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 স্যার। সেটা সেটা যদি বের করে পাশাপাশি রেখে পড়েন, এমসিকিউ নোট আর এই নোট পাশাপাশি রেখে পড়েন, তাহলে দুইটা নোটের মধ্যে একটা কানেকশন পাবেন। আর এই কানেকশনটা আপনার পড়াকে আরেক লেয়ার ডিপ করবে, আরো গভীর করবে, মনে রাখতে সুবিধা হবে। অতএব বলবো দুই নোটটা পাশাপাশি রেখে পড়বেন, আমার এমসিকিউ ফাউন্ডেশন নোট এবং রিটেন কমপ্লিট নোট। সংবাদদাতা বা এজাহারকারী স্বাক্ষরিত এজাহার পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা উহার সারমর্ম নির্ধারিত ফর্মে, এই ফর্মের নাম কি, প্রাথমিক তথ্য বিবরণী, তাই না? লিপিবদ্ধ জি করবেন, যাকে প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর বলা হয়। এই যে এখানে এফআইআর লেখা আছে, এফআইআরটা চাইলে আপনারা ইংরেজিতেও লিখতে পারেন, কিন্তু বড় হাতের 3টা লেটার দিতে হবে, এফ আই আর, 3টাই বড় হাতের, ছোট হাতের দিলে হবে না, কারণ এটা অ্যাব্রিভিশন, তাই না? প্রত্যেকটি মামলা রেকর্ডের সময়, রেকর্ড মানে মামলা লেখার সময়, সরকারের নির্ধারিত আকারে সুরক্ষিত একটি বহিতে লিপিবদ্ধ করতে হবে। এই বইটার নাম কি, রেজিস্টার, জেনারেল রেজিস্টার, বইটার নাম কি, জেনারেল জেনারেল। রেজিস্টার, সাধারণ বহি। তাই এই মামলাটার নাম হবে জেনারেল রেজিস্টার কেস, এবং একটি নম্বর দেওয়া হবে, এবং এই কেসের আন্ডারে একটা নাম্বার হবে। নাম্বার না না দিলে তো মামলা খুঁজে পাওয়াই বিপদ, তাই না? জি জি একটা সন্তান জন্ম হলে তার প্রথমে কি দিতে হয়, নাম দিতে হয়, তাই না? জি তা ঠিক। আর মামলার দিতে হয় কি, মামলার প্রকার প্লাস নম্বর। নম্বর। রোবট, রোবটের কি নাম হতে পারে, কিন্তু রোবটের সবচেয়ে কি সিরিয়াল নাম্বার বা
IMEI নাম্বার, হ্যাঁ, একটা নাম্বার থাকবে, সিরিয়াল নাম্বার। ফোনেরও আইএমই নাম্বার থাকে, হ্যাঁ, সিমেরও জি নাম্বার থাকে। আর আপনাদেরকে ভর্তির পর কি দিই, একটা রোল নম্বর দিই, তাই না? পার জি কাউন্সিলও স্যার। একটা রোল নম্বর দেয় আপনাদের, এই যে রোল নম্বর পূরণ করতে গিয়ে 10-12 হাজার ফেল করেছে 12 তারিখের পরীক্ষায়। আমার স্টুডেন্টদের মধ্যে 2 জন ফেল করেছে রোল নম্বর ভুল করে। এত ওর করে শিখিয়ে দিলাম, এত ওএমআর শিট প্র্যাকটিস করালাম। ইভেন আমাদের রাজশাহীর বাইরে 2 জন, রাজশাহী বাইরের আমার স্টুডেন্ট না, আমার নোট নিয়েছে, খোঁজ পেলাম, ওনারাও কি 2 জন ফেল মানে এই ভুল করেছে ওএমআর শিটের পূরণ করতে, রোল নম্বর পূরণ করতে। কি লজ্জাজনক বিষয় বলেন, কি কষ্টের বিষয়। জি। তো আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে রোল নম্বরের কারণে মনে হয় কয়েকজন ফেল করবে, হাজার খান হাজার দশেক। তো তাই হলো, 9 ডিজিটের রোল তো, সাবধান হয়নি। 156 ধারা মোতাবেক এ ধরনের মামলা ম্যাজিস্ট্রেট আদেশ ছাড়াই পুলিশ তদন্ত করতে পারে। 156 ধারাতে এ কথা লেখা আছে, মনে আছে? জি স্যার। 155-তে কি আছে? সাধারণ জিডি স্যার। ডায়েরি, জিডি, জি যেটা আমল অযোগ্য মামলার, যেটা এখন বলবো, এই যে 155, নন জিআর বা নন এফআইআর মামলা। নন কেন? কারণ এটা এফআইআর না, তাই নন। নন শব্দের অর্থ কি? নট এর সংক্ষিপ্ত রূপ নন, তাই না? জি যখন আমল অযোগ্য, ওটা ছিল আমলযোগ্য, তাই জিআর, এটা আমল অযোগ্য মানে নন জিআর। আমলযোগ্যর ইংরেজি কগনিজেবল, আর অযোগ্যর ইংরেজি নন কগনিজেবল। অপরাধে থানায় মামলা করা হয় বা সাধারণ ডায়েরি হয়, তখন সিআরপিসির 145 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পুলিশ অভিযোগের তদন্ত শুরু করতে পারে না। জিডি করলে জিডিকারীকে কোর্টে যেতে বলে, ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াতে হয়। ম্যাজিস্ট্রেট বলে, আপনি যে জিডি করেছিলেন যে বিষয়ে, সে সমস্যার সমাধান হয়েছে? তো বলে, না স্যার, সমাধান হয়নি। তা আপনি কি মামলার তদন্ত চাচ্ছেন? তা হ্যাঁ, আমি তদন্ত চাচ্ছি। কাকে জিজ্ঞাসা করছে? ওই জিডি যে করেছে, জিডিকারীকে, সাধারণ ডায়েরি তৈরিকারীকে, তাই না? জি স্যার। তার অনুমতি নিয়ে সে চাইলে তখন ম্যাজিস্ট্রেট আয়োগকে বলবে, এবার আপনি তদন্ত করেন, আপনাকে অনুমতি দেওয়া গেল। এই ধরনের মামলাকে নন জিআর বা নন এফআইআর মামলা বলা হয়। এটাও কিন্তু থানা থেকে কোথায় চলে আসে? আদালতে। থানায় মামলা হয়, থানায় কি বিচার হয়? না। যে মামলাই হোক, জিআর নন জিআর সব মামলা থানা হবে, কিন্তু এই জিআর নন জিআর মামলা আলটিমেটলি আদালতে আসবে। বিচারের দায়িত্ব কার? আদালতের, থানার না। থানার দায়িত্ব হচ্ছে মামলা নেওয়া এবং তদন্তের দায়িত্ব দিলে তদন্ত করা। সিআর মামলা বা নালিশি মামলা, ফৌজদারি মামলা যদি পুলিশ গ্রহণ না করে বা গ্রহণ করতে গড়িমসি করে, আপনি সরাসরি আদালতে যদি মামলা করতে যান, তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি কি থানায় গিয়েছিলেন আগে? তার মানে থানায় আগে যাওয়াটাই কি ফার্স্ট প্রায়োরিটি। যদি থানায় যেয়ে থাকেন, স্যার থানায় গিয়েছিলাম কিন্তু মামলা নেয়নি, পুলিশ বলেছে আদালতে যান, বা মামলা নিতে গড়িমসি করছিল, এই ধরনের একটা কথা বলতে হবে। না হলে কিন্তু মামলা আচ্ছা। নাও নিতে পারে। এটা আমাদের একটা কমন লাইন, শেষের দিকে আমরা একটা বলি সিআর মামলার, যে সংশ্লিষ্ট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে মামলা করতে গেলে তিনি মামলাটি বিজ্ঞ আদালতে দায়েরের পরামর্শ দেন। তার মানে বোঝাতে চাচ্ছে তিনি মামলা নেয়নি। তো সরাসরি জি তার এই জি কথা বলতে পারি না, তাই বললাম যে জি তিনি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেন। তার মানে তাকেও সেভ করলাম, তারও সম্মান রাখলাম, আমারও মামলাটা হয়ে গেল। বুঝলেন? জি জি স্যার। ল্যাঙ্গুয়েজ এরকম হবে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ। আইনজীবীর। জি জি। আজকে একটা ফাইলিং হচ্ছে MM1 কোর্টে আমাদের রাজশাহীতে। আমার ব্যাচের একটা অ্যাডভোকেট কি প্র্যাকটিস করছে, ফাইলিং এর সময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 1 জিজ্ঞাসা করছেন বাদীকে বা ফরিয়াদিকে, সিআর মামলার কমপ্লেনেন্টকে, যে আপনি কি থানায় গেছিলেন মামলা করতে? তে এখন সে মুখ বন্ধ করে আছে। তখন আইনজীবী বলছে, স্যার থানায় গিয়েছিল, পুলিশ আহ, 2 লাখ টাকা চেয়েছে হাই হাই। মামলা নেওয়ার জন্য। এই কথা আচ্ছা। বলা যায় বলে? না 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 না। এই কথা বলে লাভটা কি? এই কথা বলার দরকার নাই। চাইতে পারে, সব পুলিশই খারাপ না, আবার সব পুলিশই ভালো না, ভালো মন্দ মিলেই আছে সব। হ্যাঁ, কারণ ফেরেশতা তো না, আমরা জি মানুষ। জি তো এই স্যার। কথা জি বলাটা ঠিক হয়নি। পিছন থেকে আমরা সবাই হাসছি। হ্যাঁ, এগুলো আচ্ছা। বলতে হয় না, মানে আনপ্রফেশনাল ল্যাঙ্গুয়েজ এগুলো। তো আদালত ওনার উপর রুক্ষ হতে পারে। আদালত বিরক্ত তো হবে, অনেক সময় ঝাড়ি দিতে পারে, কিন্তু শুরুতেই তো জি। আদালত বিরক্ত হয়নি। যদি মামলা শেষের আচ্ছা। দিকে বিরক্তি পর্যায়ে যায়, তখন অনেক সময় ঝাড়ি দিতে পারে। আজকে আরেকটা ঘটনা ঘটছে, নতুন আইনজীবী হয়েছে 2026 সালে।
এখন মামলা করতে গেছে, হচ্ছে মামলা হয়েছে, মামলা হয়েছে, মামলায় জামিন নিতে গেছে, 506 ধারার মামলা, জিডি থেকে উৎপত্তি আচ্ছা হওয়া মামলা, নন জিআর মামলার জামিন নিতে গেছে। তাহলে জামিনের দরখাস্ত বা বেল পিটিশনে কি লিখতে হবে? মামলার নাম্বার, কোর্টের নাম, মামলার নাম্বার, তারপর ধারা, তাই না? জি। পেনাল কোডের বা দণ্ডবিধি 1860 সালের কি 506 ধারা মামলা। এখন উনি আচ্ছা দণ্ডবিধি না লিখে ফৌজদারি কার্যবিধি লিখেছে, ফৌজদারি কার্যবিধির 506 ধারা। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, মানে পুরো আইনই চেঞ্জ হয়ে গেছে। আইন চেঞ্জ হয়ে গেছে। এখন ওনাকে বলছে ফৌজদারি কার্যবিধির 506 ধারায় কি আছে বলেন। নতুন আইনজীবী ভেবা জায়গা লেগে গেছে, কয়েক মাস হলো আচ্ছা লাইসেন্সের। আমি পিছনে বসে আসছি। এখন উনি বলছে, স্যার এখানে আছে হচ্ছে হুমকি দেওয়া। হ্যাঁ, আমার আচ্ছা মক্কেল, আমার মক্কেল স্যার হুমকি দেয়নি, মিথ্যা মামলা করছে। তো বোঝেন, 506 ধারাতে হুমকি আছে ফৌজদারি কার্যবিধিতে? হ্যাঁ স্যার হুমকি আছে। তো বোঝেন, 506 আচ্ছা ধারা ফৌজদারি কার্যবিধি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। মানে ওনার নলেজে ঢুকছে না, দুই আইনকে এক করে আচ্ছা ফেলছে। আচ্ছা। পরীক্ষার হলে যে যেন আপনাদের এরকম কি হয় না, দুই আইনকে এক করবে না। অনেক সময় সিপিসির 144 আর ফৌজদারির 144 অনেকে মিশাই ফেলে। জি কারণ জি জি জি। ফৌজদারির 144 খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন, আর সিপিসির 144 খুব একটা ইম্পর্টেন্ট না। বুঝতে জি পেরেছেন? ভাইভাতে কিন্তু জি আবার স্যার। ধরে বলেন যে সিপিসির 144-এ কি আছে, সবাই বলে যে জরুরি অবস্থা ঘোষণা। আচ্ছা। জি। খুবই কিন্তু ক্রিটিক্যাল প্রশ্ন এগুলো ভাইভাতে। আমি এগুলো প্রশ্ন করে আপনাদের রেডি করব, যদি ভাইভাতে আমার ব্যাচে ভর্তি হন আপনারা। আমি ইনশাল্লাহ। অনলাইনে ভাইবা নিই, আপনাকে হোয়াটসঅ্যাপে লাইভ ভাইবা নেওয়া হয়, এবং এই ভাইবা 2-3 বার ভাইবা নিয়ে আমি পলিশ করি যে আপনার বসা ঠিক নাই, এইভাবে বসেন, এভাবে এভরিথিং ঠিক করে দিই। তখন আদালতে মামলা দায়ের করা যায়। থানায় নিল না, এখন আদালতে বিকল্প। আদালতে মামলা দায়ের করা এই মামলাকেই সিআর বা নালিশি মামলা বলা হয়। আপনি সিআর কথাটা বাংলা লেখা আছে না, ইংরেজিতে ছোট হাত বড় হাতের সি বড় হাতের আর লিখতে পারেন। ওকে। আচ্ছা এরূপ ক্ষেত্রে সাধারণত একজন আইনজীবীর মাধ্যমে মামলা দায়ের করতে হয়, কারণ আইনজীবী আমরা ভালো করে মামলা লিখে দেব। আপনারাও কষ্ট করে শিখছেন, মামলা আপনাদের কাছে আসলে আপনারও কি কিছুটা আয় হবে, তাই না? জি জি স্যার। কালকে আমি কোর্ট ছুটি নিয়েছি, কিছু ছোট ছোট মামলা ছিল, আমার টেবিলের আরেক আইনজীবীকে দিয়ে দিয়েছে। যদিও আমি পৃথক সেরেস্তা চালাই, তো অনেক লার্নেটকে দিলে এই ধরনের কাজ একটু করে দেয়, তাই না? আমি দিয়ে দিয়েছি কেন, আচ্ছা আচ্ছা কালকে আপনাদের নোটের একটা বড় অংশ আমি কমপ্লিট করে ফেলবো সারাদিন বাসায় থেকে। এখন একজন আচ্ছা। মক্কেল আমাকে ফোন দিয়েছে, কালকে আমাকে একটা মামলা করতে হবে। আমি বললাম যে কালকে তো দূরের কথা, রবিবার আগে মামলা করতে পারবো না আমি, আমি খুবই ব্যস্ত আছি। যে মামলা আমি 5,000 নেবো, আমি আমাকে 20,000 টাকা দিলেও কালকে করে দিতে পারবো না। আর আপনাদের আমি ক্ষতি করতে পারবো না, সামান্য এই 20-30 হাজার টাকা ইনকাম করতে গিয়ে আপনাদের নোটটা দিতে দেরি হলে আপনাদের কি হোপলেস হয়ে যাবেন, তাই না? জি স্যার। নোট যদি দেওয়ার সময়ে। পরে, নোট দেওয়ার পরে যদি 24 তারিখে ক্লাস শুরু করি, তাহলে ক্লাসটা চমৎকার হবে। অর্থাৎ আমাকে 24 তারিখের আগে নোট সবার হাতে পৌঁছাতে হবে, তাহলে এই দুইটা নোটের কম্বিনেশনে পড়াশোনাটা ভালো হবে। তবে বাদী নিজেও মামলা পরিচালনা করতে পারবেন। তবে হ্যাঁ, সে কিন্তু 20,000 টাকা দিতে চাইছে আমাকে, তাও আমি রাজি হইনি। আমি বলছি আপনি শান্ত হন, আচ্ছা 20,000 টাকা লাগবে না, 5,000 টাকাই করে দেবো। তবে হ্যাঁ, আপনাদেরকে বলি, কেউ যদি মামলা করতে আসে ছাড়া যাবে না। আমি না হয় আপনাদের জন্য এইগুলো করছি। মামলা আচ্ছা। করতে আসছে, রাগের মাথায় মামলা করে দিবে। এখন আপনি যদি সেদিন মামলা না নেন, অন্য উকিলের কাছে চলে যাবে, অথবা মামলাই করবে জি না। জি রাগ থেমে জি। গেলে তো আর মামলা করবে না, করবে? না স্যার না। তার মানে ফাইলিং কেউ যদি করতে আসে, তাহলে ইনস্ট্যান্ট সেদিনই অন্তত 2 কলম হাতে লিখে ফেলবেন, হ্যাঁ মামলা লেখা শুরু হয়ে গেছে, এবার অ্যাডভান্স দেন, 5,000 টাকা নিব, 2,000 টাকা দেন। জি তারপরে জি চলে গেলে ওই 2,000 টাকা কিন্তু ফেরত নিতে আসবেন আপনার কাছে। তার মানে আপনার মামলাটা সেটাই। 2 কলম লিখলেন, তারপর অ্যাডভান্স চাইবেন। মামলা না লিখে অ্যাডভান্স চাওয়া যায় না। এগুলো টেকনিক আপনাদেরকে শেখাবো আমি। জি স্যার। এ ধরনের মামলা সাধারণত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা তার অধীনস্থ প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করতে হয়। চিফ, যতগুলা চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন আছে, চিফের আন্ডারেই এই কগনিজেন্স কোডগুলো থাকে, এবং তিনি কর্ম বন্টন করে দেন। এমসিকিউ নোটে পড়ি না, কর্ম বন্টন করার দায়িত্ব দেয়। জি স্যার। জি স্যার। মানে বলে দেয় আপনি এই দুইটা থানায়, আপনি এই দুইটা থানায় যে মামলাগুলো হবে সেগুলো আমলে নেবেন। কগনিজেন্স, টেকিং কগনিজেন্স, আমলে গ্রহণ করা বলে। তাই ওই আদালতের নাম হচ্ছে আমলি আদালত, ইংরেজিতে কগনিজেন্স কোর্ট। ওকে। জি
বিশেষ আইনের ক্ষেত্রে যদি বিশেষ আদালত বা ট্রাইব্যুনাল, যেমন নারী শিশু মামলা, কিন্তু নারী শিশু ট্রাইব্যুনাল হবে, রেপ কেস ট্রাইব্যুনালে হবে। তারপরে বিশেষ ক্ষমতা আইনে ফেন্সিডিলের মামলা হলে ট্রাইব্যুনালে হবে। বুঝতে পেরেছেন? জি তারপরে স্যার। যদি মামলাটা হয় মাথা সাইবার ট্রাইব্যুনালে, যদি মামলা হয় তাহলে বিভাগীয় ট্রাইব্যুনালে হবে। আমাদের রাজশাহীতে বিভাগীয় ট্রাইব্যুনাল ছিল না, আমাদের ঢাকায় যেতে হতো মামলা করতে। এখন রাজশাহীতে বিভাগীয় ট্রাইব্যুনাল হয়েছে। রাজশাহীর আশপাশে যতগুলো রাজশাহীর আন্ডারে থানা আছে, সরি জেলা আছে, ওই জেলার, যেমন নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, হ্যাঁ, তারপরে নাটোর, পাবনা, কুষ্টিয়া, এই জেলার মামলাগুলো আমাদের রাজশাহীতে আসতে হয়। ইভেন এখানে মামলা হলে আসামি যদি পাবনার হয়, আমি অনেক পাবনার মামলা পেয়েছি এই সাইবার ট্রাইব্যুনালের। সাইবারের মামলাগুলো আমি ভালো বুঝি, কারণ আমার ইউটিউবে ভিডিও দেখে সবাই দেখে যে, যেহেতু অনলাইন সম্পর্কে আমার জ্ঞান আছে, তার মানে সাইবার সাইবার মামলা সম্পর্কে আমার কি ভালো জ্ঞান আছে, জি জি, দখল আছে, জি স্যার। দখল আছে। এবং আমাদের রাজশাহী কোর্টের বেশ কয়েকজন সিনিয়র আমার মাধ্যমে সাইবার ট্রাইব্যুনালের মামলার ফাইলিং লিখিয়ে নেন। এই সুনামটা আমার হয়েছে। জি স্যার। ট্রাইব্যুনাল থাকে, তাহলে এগুলো ট্রাইব্যুনাল, কারণ এগুলো বিশেষ মামলা, বিশেষ আইনে বিশেষ ট্রাইব্যুনালে হবে। ক্লিয়ার হলো বিষয়টা? জি দায়ের করতে হয়। আচ্ছা, আপনাদের মুখে না, এখানে আমি উদাহরণও দিয়েছি। যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে, তার মানে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সেটা কিন্তু আদালত না। আদালত আর ট্রাইব্যুনাল ভিন্ন জিনিস। জি জি। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা সংশ্লিষ্ট বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে দায়ের করতে হয়। যেটা বলে দিলাম সেটা লিখাই আছে, লিখা না দেখে অবশ্য মাথায় চলে আসছে। মানে প্র্যাকটিক্যাল নলেজ আছে তো আমার আদালতে গিয়ে, তাই এগুলো অটোমেটিক চলে আসছে মাথায়, ফ্লো। এখন আপনারা যদি কোর্টে যান, আপনাদেরও মুখস্থ করতে হবে না, এমনি বুঝতে পারবেন এগুলো, প্র্যাকটিক্যাল, তাই না? জি স্যার। আচ্ছা, আপনি তো বিবাহিত, তাই না? জি স্যার। আচ্ছা, প্রথম বিবাহ মানুষ করতে গেলে তার তো আগে বিবাহ করার কি থাকে না, অভিজ্ঞতা থাকে না, থাকে কি? না স্যার, এখন প্রথম তো প্রথমই। প্রথম তো প্রথমে, এখন কেউ বর যদি জিজ্ঞাসা করে যে বাবা কবুল বলেন, এখন সে বলবে যে আমার তো অভিজ্ঞতা নাই, কিভাবে বলবো? এগুলোকে জি বললে জি হাস্যরসের জায়গা হয়ে যাবে না? যে বর জি একটু কি স্যার। আছে, বোকা আছে। তারপর কিছুটা জি কি, স্যার। কিছুটা ডেকোরাম মেনটেন করতে হয়। আপনি কিভাবে যাবেন, কিভাবে বসবেন, অনেক সময় রুমাল মুখে দিয়ে থাকতে হয়, তাই না, আগের সিস্টেম। জি জি জি, আগে তাই হতো স্যার, জি। তারপরে আপনি উচ্চস্বরে হাসতে পারবেন না, একটু নম্র ভদ্র ভাবে থাকতে হবে। বিয়ের দিন, আপনি বিয়ের জি। দিন বিয়ে করতে গেছেন, ওপেন মানুষের সামনে সিগারেট পান করতে পারবেন না, পারবেন? না স্যার, সেটাই। এগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। এগুলো কি কমন সেন্সের বিষয়, তাই না? জি জি। এখন আপনি এবং যদি মনে করেন সামাজিকতা। সিগারেটের, হ্যাঁ সামাজিকতা, সিগারেটের নেশা উঠে গেছে, আপনি ওই বিয়ের আসনে বসে সিগারেট টানতে শুরু করেছেন, তাহলে সো ব্যাড, সো সো ব্যাড জি ম্যানার, তাই না? বিয়েও ভেঙে জি যেতে পারে স্যার। এই ঘটনার কারণে, পারে কিনা? জি জি স্যার। এখন এই উদাহরণ কেন দিলাম? এখন কেউ যদি বলে যে, মনে এই ধরনের একটা ভুল করে ফেলছে, যে এই ভুলটা বিয়ের আসরে যে করার কারণে একটা মিম হয়ে গেছে। অনেক সময় আমরা ভিডিও দেখি না, বিয়ের জি আসরের জি অনেকগুলো ভিডিও মিম। তো জি এরকম মিমের শিকার যেন কেউ না হয়, খুব লজ্জাজনক জিনিস এটা, তার ট্রোলের শিকার হবে অনেকদিন। হ্যাঁ। তো এটা কেন বললাম, বিয়ে তো প্রথম মানে দিনই করতে যায় পূর্ব অভিজ্ঞতা ছাড়াই, প্রথম বিয়ে। তো অভিজ্ঞতা কিভাবে হয়, যখন আপনি অন্যের বিয়ে দেখবেন আপনার অভিজ্ঞতা হবে না? জি, অবশ্যই হবে। তার বরযাত্রী মানে যে যে আপনার বরযাত্রী জি যে যে অন্যের বিয়ে দেখে অভিজ্ঞতা, তার মানে আপনার নলেজে তো এটা থাকবে, থাকবে না? জি স্যার। আপনাকে কি শিখিয়ে দেওয়া লাগবে? তাহলে আপনি যদি আপনার বড় ভাইয়ের বিয়ে দেখেন, তার মানে ছোট ভাই হিসেবে বিয়ে করতে গেলে বড় ভাই কি কি করেছে আপনার নলেজ এমনি ভেসে উঠবে না? বা রিসেন্টলি জি কোনো জি, বন্ধুর বিয়ে খেয়েছেন, ভেসে উঠবে না? তার মানে বিয়েটা প্র্যাকটিক্যাল চোখে দেখলে বিয়ে করতে গেলে আর ভুল হবে না, হাস্যরসের আপনি শিকার হবেন না। তেমনি আপনি যদি মানে আদালতে ভাই, মানে আদালতে। জি জি। আদালতে যে বসে আদালতে। থেকে মামলা ফাইলিং করতে দেখেন, অনেক প্রসিডিউর যদি দেখেন, তাহলে আপনি নিজে বুঝে যাবেন এই মামলা এখানে হচ্ছে, এই মামলা এই হচ্ছে, ঘটনাটা কি ঘটছে। কখন কালেমা পড়াচ্ছে, কখন কবুল বলছে, কখন বউ নিয়ে যাচ্ছে, কবুল পড়ার আগে বউ দিবে হাতে? না না না, দেবে না মুসলমানদের স্যার। ক্ষেত্রে তো কবুল পড়ার আগে বউ আর জামাইকে মুখোমুখি হতে দেয় না, তাই না? জি গ্রামের জি বিয়েতে জি প্রসিডিউর আছে। এটা হচ্ছে বিয়ের একটা আনুষ্ঠানিকতার প্রসিডিউর। গায়ে হলুদ আগে, তারপর বিয়ে, তো এই প্রসিডিউরটা আপনি বিয়ে দেখে দেখে শিখবেন। আদালতে যান, ঠিক আছে, তাহলে শিখতে পারবেন। যারা রিটেন পরীক্ষা দিবেন, অন্তত রিটেন পরীক্ষার আগে 4-5 দিন আপনারা আদালতে যাবেন সময় করে। এটা আপনাদের জন্য
একটা ভালো প্র্যাকটিক্যাল নলেজ হবে, বিশেষ করে এই সিআরপিসি এবং সিপিসির জন্য। আদালতে যিনি মামলা দায়ের করেন তাকে ফরিয়াদি, এবং যার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তাকে আসামি বলা হয়। দেখবেন আসামি উঠেন, ফরিয়াদি রহিমা দাঁড়ান, আসামি রানা কাঠগড়ায় উঠেন, এবার ডাকে না, ফরিয়াদি রহিমা জি জি আসেন বা বাদী রহিমা আসেন, আসামি, তখন বুঝতে পারেন যে হ্যাঁ, এই যে নলেজ, কার কি পদবি, কে বাদী কে আসামি, এগুলো মাথায় ঢুকে যাবে, মুখস্থ করা লাগবে না। খুবই প্র্যাকটিক্যাল নলেজ থেকে এই নোট তৈরি করা আমার। আমার নোটের উপরে কিন্তু বলাই আছে যে অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিস লব্ধ জ্ঞানের সমন্বয় তৈরি, তাই না? জি স্যার। এই কথা কেন বলছি, আপনাদের অনুরোধ করছি ইনডিরেক্টলি আপনারা কোর্টে যান, অনেক লাভবান হবেন যদি সম্ভব হয়। অভিযোগে, তাহলে সিআর মামলাকে কি বলা হয়, নালিশি দরখাস্ত বা অভিযোগ। আদালতের জি নাম, যে আইনে মামলা দায়ের করা হবে সেই আইনের সংশ্লিষ্ট ধারা, নালিশি ও আসামিদের, ফরিয়াদির নাম, আসামিদের নাম ঠিকানা, হ্যাঁ, সাক্ষীদের নাম ঠিকানা। সাক্ষীদের নাম ঠিকানা না দিলে কি মামলার সমন্বিত ইস্যু হয় না, এটা আমরা পড়ি না জি 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 স্যার। 200 ধারায়। ঘটনার বিবরণ উল্লেখ জি করতে হবে। নালিশের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়া হলে ম্যাজিস্ট্রেট সিআরপিসি 200 ধারায় বাদী ও উপস্থিত সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করবেন। সাধারণত বাদীরই জবানবন্দি নেওয়া হয়, সাক্ষীর নেওয়া হয় না। জবানবন্দির সারাংশ মানে সংক্ষিপ্ত আকারে 2-3 লাইন লিখে লিপিবদ্ধ করবেন এবং উহাতে ফরিয়াদি স্বাক্ষর করবেন। হ্যাঁ, এবং সাক্ষীর যদি জবানবন্দি না হয় সাক্ষীরও কি সই নেবেন, তাই না? জি এরূপ ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অভিযোগটিকে এফআইআর গণ্য করে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষকে মামলা হিসাবে রেকর্ডের আদেশ দিতে পারেন। যদি খুব সিরিয়াস মামলা হয় তাহলে এই মামলাটাকে পুলিশকে দিয়ে পাঠাবে যে এই যে মামলা দায়ের করলো সিআর মামলা, এই সিআর মামলাকে আপনি এজাহার হিসেবে গণ্য করেন এবং এটার উপর একটা এফআইআর লাগান, তাহলে কি হয়ে গেল, আচ্ছা। সিআর জিআর এ কনভার্ট হয়ে গেল। বুঝতে জি পারলেন? জি সিআর জি জিআর এ জি কনভার্ট, আমি প্রচুর এরকম মামলা করেছি সিআর জিআর এ কনভার্ট করতে। কিভাবে? সিআর মামলা করলে এটা সমন যাবে বা ওয়ারেন্ট যাবে, তাই না? মামলাটার প্রসিডিউরে দেরি হয়ে যাবে। আর যদি জিআর হয় পরের দিনই মামলাটা থানায় যাবে এবং সঙ্গে সঙ্গে আসামি ধরা পড়বে। বুঝতে পেরেছেন? জিআর মামলা কি ফাস্ট ট্র্যাক, দ্রুত কি জি হবে, কাজে লাগবে। এখন আপনার যদি প্রচন্ড গ্যাস করে তাহলে কি হবে, আপনি ওষুধ খেতে পারেন, ট্যাবলেট খেতে পারেন, সিরাপ খেতে পারেন, বা খুব বেশি হলে ডাক্তারের কাছে গেলে ইনজেকশন দিবে, তাই না? ইনজেকশন দ্রুত জি কাজ করে না? জি তো জিআর মামলা মানে দ্রুত কাজ হবে। সেরূপ আদেশ দিলে এফআইআর গ্রহণের পর থেকে মামলাটি জিআর মামলা হিসেবে গণ্য হবে। আমি বলেই দিলাম সিআর কে জিআর এ কনভার্ট কিভাবে হয়, একেবারে খুবই প্র্যাকটিক্যাল নলেজ। এই অংশটাকে কিন্তু বাজারে কোনো গাইডে নাই, এটা একেবারে প্র্যাকটিক্যাল নলেজ। এগুলো লিখলে আপনারা সর্বোচ্চ নম্বর পাবেন। ম্যাজিস্ট্রেট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা সমন ইস্যু করতে পারেন, অথবা 202 ধারার বিধান মোতাবেক পরোয়ানা স্থগিত রেখে ম্যাজিস্ট্রেট নিজে বা তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো পুলিশ অফিসারকে অনুসন্ধান, তাহলে ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করবে আর পুলিশ তদন্ত করবে, তাই তদন্তের নির্দেশ দিতে পারে। তার মানে মামলাটার প্রাইমা ফেসি বা প্রাইমা ফেসি দুর্বল, বা মামলার মেরিট নাই, একই কথা। প্রাইমা ফেসি আর মেরিট একই কথা। মামলার মেরিট নাই মানে প্রাইমা ফেসি দুর্বল, আদালতের কাছে মনে হচ্ছে মামলা মিথ্যা, নেওয়ার মতো না, গুরুত্ব জি নাই, বাদী ঠিকভাবে বলতে পারলো না, বা মামলা খুবই সিলি মামলা, বা মামলায় হিসাব নিকাশ আছে, ঠিক আছে, তদন্ত দিলে জি হিসাব নিকাশ করে একটা রিপোর্ট আসবে, মামলাটা তখন বিচার করতে সুবিধা হবে। যেমন আত্মসাৎ, টাকা আত্মসাতের মামলা, তদন্ত জি দেওয়ার সম্ভাবনা বেশি। বিদেশে পাঠাবো বলে 420 ধারায় প্রতারণা করে টাকা নিয়েছে, তদন্ত দেওয়ার সম্ভাবনা বেশি আদালতে মামলা করলে, কারণ তদন্ত দিয়ে পিবিআই বা ওসি দেখবে যে আসলে ঘটনাটা ঘটছে কিনা, তারপরে আদালতের বিচার করাটা সুবিধা হবে। ন্যায় বিচারের স্বার্থে তদন্ত এখানে জরুরি। আর যদি মামলাটা হয় 325 ধারা পেনাল কোডের বা 326 ধারা, তাহলে ফরিয়াদি যদি আদালতের থাকে, ফরিয়াদি নিজে যদি ভিকটিম হয়, তাহলে তার মাথা ফেটে গেছে, হাত কেটে গেছে, আহ, জি এগুলো জি দেখতে পাবে না আদালত, আদালতের কি জি চোখ জি নাই? ওটাই আছে ইনস্ট্যান্ট অ্যাকশন, তখন ওটা তখন জিআর হয়ে যাবে। জুডিশিয়াল নোটিশে তিনি নিতে পারবেন, তাই না? তখন তিনি সেটা জি জিআরএ জি দিয়ে জি দিলেন। এইগুলো মামলা জিআরএ যায়। আর যেগুলো ওই যে আচ্ছা। তদন্তের এই জালিয়াতির মামলা, এগুলো কি তদন্তে চলে যায়। ক্লিয়ার বুঝলেন? এগুলো আমি কিভাবে বলতে পারছি, আমি মানে বেশ কয়েক বছর ধরে এগুলো করছি, বা আমি শিক্ষানবিশ হিসাবে অ্যাক্টিভলি কোর্টে গেছি, আমি সবই বুঝেছি, তাই না? জি আমি স্যার। অ্যাক্টিভলি জুনিয়রশিপ হিসেবে কোর্টে গিয়েছি বলেই দ্রুত আমি এক চান্সে লাইসেন্স হয়েছে আমার, এটা একটা অ্যাডভান্টেজ।
এবং লাইসেন্স হওয়ার 6 মাসের মধ্যে আলাদা সেরেস্তা করে খুব ভালোভাবে আমার চলছে, এবং আমি কোচিংও চালাতে পারছি। আমার যদি আদালতে জুনিয়র হিসেবে ভালো অভিজ্ঞতা তৈরি না হতো, এত তাড়াতাড়ি আমার এত গ্রোথ হতো না। আলহামদুলিল্লাহ খুব জি ভালো আছি, আপনাদের সাপোর্ট পাচ্ছি অনেক। যেমন ক্লাস করতে করতেও কিন্তু অ্যাডমিশন নিচ্ছে, দেখছেন তো। জি এবং এবার জি এমসিকিউ এ আমার ভিডিওগুলো 6,000 7,000 ভিউ হয়েছে, টপ 100 এগুলো। জি 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 তো এগুলোর মাধ্যমে আমার কি রেভিনিউ জেনারেট হচ্ছে, ডলারও ইনকাম হচ্ছে। আপনারা যারা আমার মাধ্যমে অ্যাডভোকেট হবেন তাদেরকে আমি এগুলো সব শিখিয়ে দেব। আমি যা যা আপনারা আপনি যেমন বাগেরহাট, আপনি যদি মনে করেন অ্যাডভোকেট হওয়ার পর আমি ছোটখাটো কোচিং করব, অনলাইনে না করেন অফলাইনে যদি বসে থেকে করেন, কিছু আইন রিলেটেড ভিডিও দিব, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউবে আমি ইউটিউব। একেবারে পূর্ণাঙ্গ সাপোর্ট দিব ছোটখাটো ট্রেনিং এর মাধ্যমে, ঠিক আছে? জি স্যার। তাহলে আপনারা লাভবান হবেন। আমাকে দেখে ইন্সপিরেশন যদি পান, ইন্সপিরেশনের থেকে তো ভর্তি হয়েছেন আস্থার তাহলে আমার জায়গাতে আপনি তো আসতে চাইবেনই, তাই না? যদি সুযোগ জি থাকে, স্যার। সেই সুযোগ আমি তৈরি করে দেব। নালিশ খারিজ। আচ্ছা, আমরা কি পড়ছি? সিআর মামলা। সিআর মামলা করতে গেলে কি হতে পারে? এফআইআর হতে পারে, অথবা মামলা সমন বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারি সিআর হিসাবেই থাকলো, জিআর হলো না। অথবা মামলাটা তদন্ত দিতে পারে, তদন্ত দিলে মামলাটা কিন্তু আসামির কাছে সিআর বা এই, সমন বা গ্রেপ্তারি পরোয়ানা যাবে না, তদন্ত রিপোর্ট আসবে। তদন্ত রিপোর্ট আসার পরে যদি দেখে মামলার মেরিট বা প্রাইমা ফেসি ঠিক আছে, তারপরে গিয়ে তিনি সমন বা গ্রেপ্তারি পরোয়ানা দিবেন, অথবা মামলা খারিজ করে দিবেন। মানে আসামির জানতে পারলো না তার বিরুদ্ধে মামলা হয়েছিল। বোঝাতে পারলাম? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে স্যার আরেকটা, খারিজ হয়ে যাওয়ার পরে স্যার, স্যার খারিজ হয়ে যাওয়ার পরে স্যার এই বাদী আবার কি করবে স্যার? বাদী তো আরো অ্যাকশন নেওয়ার সুযোগ আছে। হ্যাঁ সেটা আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমরা তিনটা পরিণতি দেখলাম, এবার কি 203, জি 200 ধারায় মামলা করার পর 203 ধারায় কি প্রসিডিওর হতে পারে সেটা দেখি। এই ধারা স্যার। মোতাবেক ম্যাজিস্ট্রেট অনুসন্ধান বা তদন্তের ফলাফল যদি থাকে, তার মানে ফলাফল ছাড়া, অথবা মানে মামলা করতে আসছে ইনস্ট্যান্টলি খারিজ করে দিতে পারে মামলা। এটা কি ডিরেক্ট সামারি রিজেকশন, কি বলে এটাকে? সামারি সামারি রিজেকশন, অভিযোগ রিজেকশন করে। মানে ফাইলিং করতে জি আসছে, ফাইলিংটা নিলই না, দ্যাট ইজ সামারি রিজেকশন 203 ধারায়। অথবা তদন্ত রিপোর্ট আসার পরে রিজেকশন 203 ধারাতে, ওকে। জি জি, বিবেচনা করে অগ্রসর হওয়ার মতো কোনো কারণ না পেলে না মামলাটি খারিজ করে দিবেন, ঠিক আছে? তবে জি। খারিজ করার কারণ লিপিবদ্ধ করবেন। কেউ যদি খারিজ করে, এই খারিজের বিরুদ্ধে কি করা যাবে? নারাজি দরখাস্ত দেওয়া যাবে। বাদীর মামলা আচ্ছা যদি খারিজ হয়ে যায় বা ডিসমিস করে, তাহলে কি নারাজি দরখাস্ত দিতে পারবেন। আর খারিজ হয়ে গেলে খারিজের বিরুদ্ধে কি করবে, সরি, তদন্ত রিপোর্ট যদি নিজের পক্ষে না আসে তাহলে নারাজি দেওয়া যাবে। আর যদি খারিজ দেওয়া যায়, আচ্ছা। খারিজ আদেশের বিরুদ্ধে, এটা কি আদেশ, কি এটা? জি। আদেশ, আদেশের আদেশ। বিরুদ্ধে রিভিশন, আর রায়ের জি বিরুদ্ধে জি। আপিল। আপিল। লিখে নেন, আবারও বলছি, এমসিকিউ বলেছিলাম যে জি স্যার। ফৌজদারি মামলায় আদেশের বিরুদ্ধে রিভিশন এবং রায়ের বিরুদ্ধে আপিল, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। যেমন সরকার যদি আপিল না করে তাহলে রিভিশন করতে হয়, এগুলো ব্যতিক্রম, ঠিক আছে? জি স্যার। একই অপরাধ বিষয়ে থানায় দায়েরকৃত মামলায় পুলিশি তদন্ত চলমান থাকা অবস্থায়, মনে করেন বাদী রহিম কি করেছে, খুব চালাক, খুব রাগ আসামের আচ্ছা প্রতি, থানায় একটা মামলা করে দিয়ে আসছে, একটা জিআর মামলা হয়ে গেছে। এখন সে আদালতে অপর একটি নালিশি মামলা দায়ের করেছে। তার মানে থানায় মামলা করে ক্ষান্ত হয়নি, আবার উকিলের মাধ্যমে আরো একটা মামলা করে দিয়েছে। ঘটনা একই, আমার কাছে এরকম মামলা এসেছিল। থানায় মামলা হয়েছে, আবার কোর্টেও মামলা হয়েছে, অলরেডি দুইটা মামলা এখনো চলমান আছে। আমি চালাচ্ছি, আমি বাদী পক্ষে আছি। এখন আচ্ছা। বাদী হিসাবে, বাদীর উকিল হিসাবে কিন্তু মামলা আমি এটা কিন্তু গ্রহণ করিনি, বরং আমার কাছে পরে মামলা এনওসি দিয়ে আসছে, মানে অন্য উকিল মামলা ফাইলিং করেছে এনওসির মাধ্যমে, ওই উকিলকে রিজেক্ট করে ছেড়ে দিয়ে আমার কাছে আসছে। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। দুইটা মামলা আমি চালাচ্ছি, সিআর জিআর দুইটাই চলছে। এখন এরকম যদি হয়, তাহলে 403 ধারে আমরা কি জানি, ডাবল জিও পার্টি, তাই না? জি এক জি ঘটনার বিপরীতে দুইটা মামলা আসলে করা যায় না। আর জি করলেও যদি আগের মামলাটা নিষ্পত্তি হয় তাহলে পরের মামলাটা কি হবে, খারিজ হবে, তাই না? জি জি। আর আগের মামলাটা যদি চলমান থাকে তাহলে কি হবে? আমরা স্যার পরের সিপিসি, মামলাটা স্থগিত হবে, স্যার। আমরা সিপিসি তে দুইটা জিনিস জানি, 10 ধারায় স্থগিত বা রেস হাব জুডিস, মনে পড়ছে? জি 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 স্যার। মামলা স্থগিত। আর 11 ধারায় রেস জুডিকাটা, 11 ধারায় রেস জুডিকাটার অনুরূপ বিধান আছে সিআরপিসির 403 ধারা। 403, যেটাকে কি বলে,
রুল এগেনস্ট ডাবল ডাবল জিরো। জিওপার্ডি, জি। তাই না? জি স্যার। কিন্তু রেস সাবজুডিসের অনুরূপ কোনো বিধান কিন্তু নাই সিআরপিসিতে, আছে? না 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 না। মনে পড়ছে? আর আমরা ডাবল জিওপার্ডি পড়ছি, কিন্তু ডাবল জিওপার্ডির মতো দুইটা মামলা হলে কি করবে এরকম কোনো বিধান নাই। কিন্তু আমরা চার্জ গঠনের সময় 235 থেকে শুরু করে 235, 36, 237, 38, 39, 40 এই সেকশনগুলোতে কি কি হবে দুইটা মামলা হলে, এগুলোর বিধান কিন্তু আমরা পাই, পাই না? জি স্যার। একটি মামলা হবে না দুইটি মামলা হবে, একটি চার্জ হবে না দুইটি চার্জ হবে, এগুলো তথ্য সেগুলোতে পাই। একই অপরাধ বিষয়ে নালিশি মামলা মানে সিআর মামলা ও পুলিশি তদন্ত চলতে থাকলে অনুসরণীয় পদ্ধতি, মানে এখানে বিচারক কি করবেন, ম্যাজিস্ট্রেট কি করবেন? আচ্ছা, এই প্রশ্নটা যদি অন্যভাবে আসে, কিভাবে আসে যে বাদী থানায় জিআর মামলা করলেন এবং একই ঘটনার নিয়ে একই আসামির বিরুদ্ধে আবার আরেকটা ম্যাজিস্ট্রেট করে সিআর মামলা করলেন, তার মানে এখানে সিআর জিআর এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, হতে পারে না এই কথা? আচ্ছা। জি জি স্যার। অথবা এই প্রশ্নটাকে প্রবলেমেটিক আকারে কনভার্ট করা যায় না কিভাবে? নাম দিয়ে দিলাম দুইজনার, একজন বাদী একজন আসামি, এবং সে থানায় জি। মামলা করলো। থানায় মামলা করে সে ক্ষান্ত হলো না, সে আবার তারিখ দিয়ে দিচ্ছি, আদালতে যে। তারিখ দিয়ে দিচ্ছি 5 দিন জি পরের আরেকটা তারিখ দিয়ে, 5 দিন পরের একটা তারিখ দিয়ে, সেই তারিখে সে আবার আদালতে সে মামলা করলো। আমি কিন্তু বলছি জি না যে সিআর জিআর মামলা করেছে, আপনাকে বুঝে নিতে হবে দ্যাট ইজ প্রবলেমেটিক প্রশ্ন। প্রবলেমেটিক জি প্রশ্ন জি আপনাকে এমন ভাবে অ্যারাইজ করা হবে যে সাধারণ মানুষ যেন বুঝতে পারে। এখন সাধারণ মানুষের বক্তব্য বুঝেই তো, সমস্যা বুঝেই তো আমাদের ওকালতি করতে হয়, তাই না? জি স্যার। একটা মক্কেল এসে আমাকে তো বলবে স্যার আমার এই হয়েছে, তখন আমাদের বুঝে নিতে হবে কোন আইনে কত ধারায় মামলা দিব। মক্কেলকে আমাকে এসে বলবে স্যার আমি পেনাল কোডে 326 ধারায় মামলা করতে চাই, মক্কেল না কি আইন না জানে? না স্যার। তো না স্যার। ঘটনাতে কিন্তু ধারা বলা থাকে না, আপনাকে হেল্প করা থাকে না, প্যাচ লাগানো থাকে, আপনাকে বুঝে নিতে হয়। যেমন এমসিকিউ 12 তারিখে পরীক্ষা দিয়ে আসলেন না, এরকম প্যাচ লাগানো প্রশ্ন ছিল, জি স্যার, অনেক অনেক স্যার। অনেক প্র্যাকটিক্যাল। তো এরকম কিন্তু অনেক প্রবলেমেটিক প্রশ্ন প্র্যাকটিস করাবো কোথায়? আমার লিখিত ফাইনাল টাচ নোটের মাধ্যমে, 24 তারিখ থেকে যে ব্যাচটা শুরু হচ্ছে। তাহলে এরকম যদি সমস্যা হয়, 205 ডি বা 205 ঘ, ডি মানে কিন্তু ঘ, এ বি সি জি ডি, জি 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 এ বি সি ডি, এ বি সি ডি 4 নম্বর পজিশন, ক, খ, জি। গ, ঘ চার জি নম্বর পজিশন, তো আমি ডি দিয়েছি মানে এটা ঘ ধরে নিতে হবে। ধারার বিধান মতে একই অপরাধ বিষয়ে থানায় দায়েরকৃত মামলায় পুলিশি তদন্ত চলমান থাকা অবস্থায় আদালতে অপর একটি নালিশি মামলা দায়ের করলে ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করবেন তা নিম্নে আলোচনা করা হলো। এই লাইনটা আমি কোত্থেকে পেলাম? প্রশ্নের মধ্যেই তো আছে, তাই না? জি স্যার। এখানে শুধু ধারা এবং আইনের নাম যুক্ত করেছি, আর কিছু যুক্ত করেছি এই সেন্টেন্সটা মেকিং এর জন্য? না না স্যার। ঠিক আইন আছে। এবং ধারা যুক্ত করে জাস্ট প্রশ্ন থেকে তথ্য নিয়ে সেন্টেন্স মেকিং করেছি। এইভাবে আপনাদের সৃজনশীল হতে হবে। নালিশি মামলার অনুসন্ধান বা বিচার স্থগিত রেখে, নালিশি মানে কি, আদালতে যে সিআর মামলা হলো সেটা, জি জি উক্ত জি বিষয়ে থানায় দায়েরকৃত মামলা তদন্তকারী কর্মকর্তার রিপোর্ট তলব করবেন। আচ্ছা, যদি বিপরীত হয়, আগে আদালতে করেছে পরে থানায় করেছে, এরকম হলেও থানার মামলাটার গুরুত্ব বেশি জিআর মামলার। আচ্ছা। তার মানে যদি সিআর মামলা আগে হয় জিআর মামলা পরে হয়, তবে অল্প দিনের ব্যবধানে, তাহলে সিআর মামলাই জি। স্থগিত হবে, জিআর হবে না। তার মানে কোনটা আগে হয়েছে সেটা বিবেচ্য বিষয় নয়, জিআর মামলাটা চলতে থাকবে, সিআরটাই স্থগিত হবে। ক্লিয়ার? আচ্ছা। জি তার মানে জিআর মামলার গুরুত্ব বেশি, তাই না? অত্র কার্যবিধির মানে, অত্র কার্যবিধি বলতে কি বোঝাচ্ছে? ওই সিআরপিসি কে বোঝাচ্ছে, ফৌজদারি কার্যবিধিকে বোঝাচ্ছে। 173 জি ধারা বিধান মতে তদন্তকারী কর্মকর্তা রিপোর্টের ভিত্তিতে আসামির বিরুদ্ধে মামলা আমলে গ্রহণ করলে উভয় মামলার অনুসন্ধান ও বিচার কার্যক্রম একই সাথে চলতে থাকবে। তাহলে প্রথমে বললাম যে জিআর চলবে, সিআর স্থগিত। দ্বিতীয় পয়েন্টে বললাম দুইটা একসাথে চলবে, তার মানে সিমুলটেনিয়াসলি প্রসিডিং চলবে। এটাকে আবার বাংলায় কি বলে? যুগপৎ চলতে থাকবে, ঠিক আছে, যুগপৎ জি 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 যুগপৎ। জি একই সাথে চলতে থাকে, যুগপৎ বা যুগপৎ যেটাই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন। জি আতিকুর সাহেব জি আছেন নাকি? আতিকুর সাহেব আবার আমার উচ্চারণের ভুল ধরেন, আমার অবশ্য উপকার হয়। আমি পরে, আমি কিন্তু আমার ভিডিও শুনি যে কোথায় কোথায় আমার উচ্চারণের সমস্যা আছে, সেটা আবার যেন পরে
ঠিক করে নিতে পারি, সেটা 4-5 বার বলি আমি। মানুষের উচ্চারণে ভুল থাকতেই পারে, মানুষ তো, আমি তো আর রোবট না, তাই না? স্যার। সেটা আবার ঠিক করার চেষ্টা করি। আদালতে চেষ্টা করবেন খুব পলাইটলি শুদ্ধ ভাষায় কথা বলতে। আমার অনেক ফ্রেন্ড আঞ্চলিক ভাষায় কথা বলে, পিছন থেকে সবাই হাসে। আচ্ছা আচ্ছা। তদন্তকারী কর্মকর্তার রিপোর্টের ভিত্তিতে আসামির বিরুদ্ধে মামলা আমলে গ্রহণ না করলে স্থগিতকৃত নালিশি মামলাটির অনুসন্ধান বা বিচার কার্যে অগ্রসর হবে। তার মানে সিআর মামলা রিজার্ভে ছিল, তাই না? এখন জিআর জি। মামলা যদি এফআরটি দেয়, চার্জশিট হলো না, মানে মামলার কি হয়নি, তদন্তকারী কর্মকর্তা আয়ও বলছেন সত্যতা স্যার পাওয়া যায় না। সত্যতা পাওয়া যায় না, সত্যতা মানে পাওয়া যায় না। প্রাইমা ফেসি নাই, মামলার মেরিট নাই, মেরিটলেস যে মামলা, ফাইনাল বলছে রিপোর্ট ট্রু দিয়ে প্রাথমিকভাবে দিয়েছে। মামলার সত্যতা পাওয়া গেল না, তাই মামলায় জি আসামিদের অব্যাহতির প্রার্থনা করছি, এভাবে ম্যাজিস্ট্রেট এফআরটি দিয়ে চূড়ান্ত রিপোর্ট দিয়ে থানা থেকে ওসির মাধ্যমে আদালতে পাঠাবে। কোনো আয়ও কে যদি তদন্ত দেওয়া হয়, আয়ও কিন্তু সেটা অবশ্যই ওসির সই নিয়ে পাঠাতে হয়। তার মানে জি জি আয়ও ডিরেক্ট কিন্তু পাঠাতে পারে না, জি। ওসির মাধ্যমে যাবে, ওসির সই লাগবেই। আচ্ছা, এবার জিয়ার মামলা খতম হয়ে গেল, কারণ সেটা এফআরটি আসছে, ওই মামলাটা আমলে না নিয়ে ওই মামলাটা শেষ করে দিয়েছে। তারপর মামলা একটা থাকলো, কোটা রিজার্ভেরটা, সিয়ার মামলাটা, ঠিক আছে? হুম, মোটর সাইকেলে দেখেন রিজার্ভে কি থাকে, তেল থাকে 1/2 লিটারের জি মতন। কোনো কোনো মোটর সাইকেলে বেশি থাকতে পারে, ছোট মোটর সাইকেল 1/2 লিটার 1 লিটার থাকে। এখন চাবি থাকে, রিজার্ভের তেল যদি আপনি ফুরাই দেন বিপদে পড়লে কিন্তু আবার পাবেন না। তো জি জি। রিজার্ভের তেল রাখতে হয়, হঠাৎ আপনি অনেক দূরে গেছেন কিন্তু আপনার তেল শেষ, তখন চাবিটা ঘুরিয়ে দিলে রিজার্ভের তেল ব্যবহার করা যায়, তাই না? তো এই রিজার্ভে জি থাকা স্যার। অংশটুকু সিআর, আর উপরে থাকা অংশটুকু কি জিআর, ঠিক আছে? জি আচ্ছা মনে আচ্ছা থাকবে? আচ্ছা। অদ্ভুত অদ্ভুত উদাহরণ দিয়ে মাথায় কিভাবে আসে আমি বলতে পারবো না। এই স্যার উদাহরণ এই ইনস্ট্যান্ট, এই উদাহরণ ইনস্ট্যান্ট এই- আমার মাথায় আসলো, এর আগে এই আচ্ছা উদাহরণ আমি এইটা কোথাও জিজ্ঞেস ব্যবহার করতে করিনি। চাচ্ছিলাম স্যার। বলেন। এটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে স্যার এগুলো কি ইনস্ট্যান্টলি আসে না আগে থেকে ভেবে রাখছেন স্যার? ইনস্ট্যান্ট, এই মুহূর্তে আসলো, ইতিপূর্বে আমার আচ্ছা 4 বছরের ভিডিওতে কোথাও পাবেন না। এবং আচ্ছা এই আচ্ছা এই আচ্ছা কোয়ালিটি আমার অদ্ভুত কোয়ালিটি, এবং প্রাইমারি থেকে এইগুলো আমার মধ্যে আছে, আমি বুঝতে পারি, অটোমেটিক চলে আসে, আল্লাহ প্রদত্ত। এটা আচ্ছা হচ্ছে আচ্ছা ক্রিটিক্যাল থিঙ্কিং এর একটা বড় লক্ষণ। হ্যাঁ, আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারলে এইভাবে উদাহরণ আসে। এই কারণে আমার ক্লাস সবাই এনজয় করে। আমার কোচিং সেন্টার ছিল হাই স্কুল, মানে ক্লাস 3 থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো আমি শুধুমাত্র ক্লাস নিতাম ক্লাস 5 এবং ক্লাস 8 এবং ক্লাস 10-এর। কেন বলেন তো? স্যার নিজে আরো অ্যাডভান্স হয়ে যেতেন স্যার। না, ওই ক্লাস 5-এ বৃত্তি ছিল, ক্লাস 8-এ বৃত্তি ছিল, ক্লাস ও, 10-এ এসএসসি ও, পরীক্ষা। আচ্ছা আচ্ছা তার মানে এই গুরুত্বপূর্ণ 3টা ক্লাসের আমি নিতাম, আর অন্য ক্লাসেরা কাঁদতো আমার কাছে এসে, স্যার আমাদের ক্লাস এ 9-এর আমাদের একটা অন্তত ইংলিশ ক্লাসটা নেন। আমি ইংলিশ ম্যাথ এই আচ্ছা দুইটা আচ্ছা। এবং সায়েন্সের সাবজেক্টগুলো নিতাম, ইংলিশ ম্যাথ এই দুইটা বেশি নিতাম। তো সবাই এসে কান্না করতো, কেন যে আমি একটু বোঝাতে পারতাম। এটা যে সুনাম করছে না, আপনাদের রেলিভেন্ট একটা কথা বলছি। হ্যাঁ স্যার সেটা তো আমরাও নিজেরাও স্বীকার করি স্যার, বোঝানোর সক্ষমতা এক একজনের এখন এক এক এই যে রকমের স্যার। গল্পটা আপনাকে মনে রাখতে সুবিধা করবে, রিজার্ভ, অবশ্যই। তখনই মাথায় আসবে মোটরসাইকেলের রিজার্ভের তেল, তখন সিআর জিআর পার্থক্য বুঝতে পারবেন। আপনার মস্তিষ্ক আপনাকে ডেলিভার করবে তথ্য। স্যার, স্যার ডাবল জিও পার্টি ধারা 403 নিয়ে যে উদাহরণ দিয়েছিলেন স্যার, ওটা তো এই ওই যে এই জন্মে ভুল হবে চারটা না। চারটা সতীন, তারপরে আর হবে জি না, জি জি। 5টা সতীন জি হয় না। স্যার। জি, স্যার। এটা তো এই এব- জন্মে আর ভুল হবে না। হ্যাঁ, আসলেই তো না, আমার নোটে আমি ওইভাবে প্র্যাকটিস করেছি, তাই আমার ওটা নলেজ আসে। 4.2 শেষ করলাম, 4.3। দুঃখিত। আমরা পড়ছি আইন আদালত বার, লিখিত পূর্ণাঙ্গ নোট হতে। নোটের 200 পৃষ্ঠা আপনারা সবাই বের করবেন। 4.3, অর্থাৎ 4 নম্বর টপিকের 3 নম্বর প্রশ্ন। এজাহারের ভিত্তিতে বা নালিশের দরখাস্তের ভিত্তিতে শুরু হওয়া ফৌজদারি মামলার মধ্যে পদ্ধতিগত পার্থক্য নিরূপণ করুন। তার মানে সিআর মামলা আর জিআর মামলার মধ্যে পার্থক্য, তাই না? বা প্রাথমিক তথ্য বিবরণী ও জি নালিশি দরখাস্তের মধ্যে পার্থক্য সূচক বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন। বুঝতে পারছেন? তাহলে একই প্রশ্ন 3 ভাবে আসতে পারে। প্রশ্ন দেখিয়ে দিয়েছি আমি। এবার পার্থক্য, প্রথমে সংজ্ঞা। সিআরপিসি এর
চারের 4 ধারার উপধারা 1 এইচ দফা এই ধারার অভিযোগ এর সংজ্ঞা দেওয়া হয়েছে। সিআর মামলা পড়ছি। অত্র ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত বা মৌখিকভাবে দায়েরকৃত মামলাকে অভিযোগ বা সিআর মামলা বলে। অলরেডি কিন্তু আমরা 1 নম্বর প্রশ্নের মধ্যে পেয়েছি, এটা পাইনি? জি আচ্ছা, এরপরে জিআর মামলা কি? সংজ্ঞা: আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে সিআরপিসির 154 ধারার বিধান মতে স্থানীয় থানায় দায়েরকৃত মামলাকে প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার বা জিআর মামলা বলে। এটাও কিন্তু আমরা 1 নম্বর প্রশ্ন অনুসারে পেয়েছি, পাইনি কামরুজ্জামান ভাই? জি স্যার। জি স্যার। জি দায়েরের ধারা: 200 ধারায় দায়ের হয়, 154 ধারায় দায়ের হয়। দায়েরের স্থান: আমলি ম্যাজিস্ট্রেট আদালত, স্থানীয় থানা। অপরাধের আমলযোগ্যতা: আমলযোগ্য ও আমল অযোগ্য উভয় অপরাধের জন্য সিআর মামলা দায়ের করা যায় আদালতে, কিন্তু বোথ কেস, আমলযোগ্য আমল অযোগ্য, কগনিজেন্স নন কগনিজেন্স উভয় ধারার অপরাধের জন্য কিন্তু কি মামলা মামলা করা করা যায়। যায়। শুধুমাত্র আমলযোগ্য অপরাধের জন্য জিআর মামলা দায়ের করা যায়। অলরেডি আমরা 54 ধারা অনুসারে এটা জেনেছি, তাই না? জি আমল অযোগ্যের জন্য জিআর চলে না, হয় হচ্ছে নন জিআর বা জিডির মাধ্যমে আসে। শপথ বা ওথ পাঠ করানো: সিআর মামলা দায়েরের সময় শপথ পাঠ করাতে হয় বা করতে হয়। কাকে? যে মামলা করতে আসছে তাকে। যাহা বলিব সত্য বলিব, সত্য বলি, মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। এটাকে কি বলে? ওথ, তাই না? শপথ। জি জি আর জিয়ার মামলা দায়েরের সময় শপথ পাঠ করতে হয় না, থানায় গিয়ে আর শপথ পাঠ করার সিস্টেম নাই। গ্রেপ্তার: পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করা যায় না। জিয়ার মামলায় পরোয়ানা দেওয়ার পর গ্রেপ্তার করতে পারে কে? পুলিশ। আচ্ছা, সিআর মামলা হচ্ছে থানায়, পুলিশ জানবে কি করে গ্রেপ্তারি পরোয়ানা না দিলে, তাই না? জি স্যার। মানে পুলিশ তো জানতেই পারলো না, পুলিশ কি জানতে জি পারবে? গ্রেপ্তারি না স্যার, পরোয়ানা সিআর বা মামলাটা জানতে হবে না। ডাব্লিউএ না দিলে তো পুলিশ জানতে পারবে না মামলা হয়েছে। আর পরোয়ানা জি ছাড়াই গ্রেপ্তার করতে পারে কেন? কারণ পুলিশের কাছেই তো মামলা করতে আসছে, পুলিশ তো জানবেই তখন, জি তাই না? জি জি লজিক বুঝলেন এই আইনটা করার? জি স্যার। তদন্ত শুরু: ম্যাজিস্ট্রেটের আদেশ ক্রমে তদন্ত হয়। আর এখানে ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই তদন্ত হয়, কারণ মামলা হলো সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে, আসামিকে ধরতে শুরু করে। কেন আসামিকে ইনস্ট্যান্ট ধরা হয়? যেন আসামি পালিয়ে না যেতে পারে, না হলে কেউ খুন করলে কি এলাকায় বসে থাকবে? জি স্যার, এটা ওই কারণে পালাবে। আসামি যেন গা ঢাকা দিতে না পারে। আন্ডারগ্রাউন্ড বলে এটাকে, তাই না? আন্ডারগ্রাউন্ড মানে মাটির তলে যাওয়া না, পালিয়ে যাওয়া, তাই না? জি স্যার। আন্ডারগ্রাউন্ড না হতে পারে তাই, ফেরারি না হতে পারে তাই, সঙ্গে সঙ্গে ধরার এবং তদন্ত করা শুরু করে দেয় 156 ধারায়, তাই না? নির্ধারিত ফর্ম নেই, আমরা আসলে দরখাস্ত আকারে জমা দিই, এটার কোনো ফর্ম নাই। কেউ এক এক স্টাইলে হয়, এক এক জেলায় এক এক ধরনের ফরম্যাট আছে। আমি সাধারণত আমার নোটে 2টা ফরম্যাট ফলো করেছি, একটা রাজশাহী কোর্টের এবং একটা ঢাকা কোর্টের, ঢাকা জজ কোর্ট, ঠিক আছে? জি স্যার। যে কোনো একটা ফরম্যাটে লিখলেই পাস, সমস্যা নাই। নির্ধারিত ফর্ম আছে, কি ফর্ম? এফআইআর ফর্ম, তাই না? জি নারাজি কি? নারাজি দরখাস্তের বিষয়ে একজন ম্যাজিস্ট্রেট কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন? নারাজি শব্দটা কিন্তু আইনের কোথাও নাই, এটা কি প্র্যাকটিক্যাল একটা শব্দ, যেমন কাম মোকাম, ঠিক আছে? জি স্যার। কাইমোকামের মতন। নারাজি শব্দের আক্ষরিক অর্থ হলো রাজি না হওয়া বা সম্মত না হওয়া। আমরা উপসর্গ পড়িনি, রাজি নারাজি, না উপসর্গ যুক্ত হলো, তাই না? জি স্যার। তদ না উপসর্গ যুক্ত হয়ে শব্দের অর্থ বিপরীত হয়ে গেছে। তদন্ত প্রতিবেদন দ্বারা সংক্ষিপ্ত মামলার অভিযোগকারী পক্ষ যখন এর বিরুদ্ধে আপত্তি দাখিল করেন তখন এটিকে বলা হয় নারাজি দরখাস্ত। সিআরপিসি এর কোথাও নারাজি দরখাস্তের বিষয় উল্লেখ করা না থাকলেও দীর্ঘদিন যাবৎ আদালতের বিচারাঙ্গনে ম্যাজিস্ট্রেট বা বিচারক কর্তৃক এ ধরনের দরখাস্ত গ্রহণ, শুনানি গ্রহণ, তারপরে পরবর্তী শুনানি অন্তে, শুনানি অন্তে বলতে শুনানির পর, আফটার হিয়ারিং,
তা মঞ্জুর অথবা নাম মঞ্জুরের পথা চলে আসতে থাকায় এটি আইনগত অবস্থান লাভ করেছে। বোঝা গেল? জি। তাহলে প্র্যাকটিক্যাল ম্যাটার্স থেকে এটাকে অনেক সময় কাস্টম ল বলা যায়, তাই না? চলতে আচ্ছা। চলতে কাস্টম বা প্রথা থেকে আইনে পরিণত হয়েছে। নারাজি জি। দরখাস্তের বিষয়ে একজন ম্যাজিস্ট্রেটের পদক্ষেপ কি? এবার ওপরে কি দিলাম, নারাজি দরখাস্তর একটা সূচনা বা সংজ্ঞামূলক কিছু কথাবার্তা, আর এখানে মূল প্রশ্নের উত্তর, তাই না? জি। তদন্ত প্রতিবেদন দ্বারা সংক্ষুব্ধ হয়ে কোনো পক্ষ যদি বিজ্ঞ আদালতে নারাজি দরখাস্ত দাখিল করে, তদন্ত প্রতিবেদন দিল, মামলা করলাম 5টা ধারায়, 2টা ধারা বাদ, বা মামলা করলাম 10 জন আসামির বিরুদ্ধে, 3 জন আসামিকে অব্যাহতি দিয়ে দিল, 7 জন আসামিকে রাখলো। আমার মনে হচ্ছে না, আমি ওই 3 জনকে অব্যাহতি নিতে দিব না। যেমন একটা মামলার আসামিদের বাড়ি হচ্ছে যশোর। হ্যাঁ, যশোরের আমার একটা স্টুডেন্ট মামলাটা আমার কাছে পাঠিয়েছে। এই 9 তারিখে মামলা ছিল এই মাসের। তো ওই মামলায় চার্জশিট এসেছে, চার্জশিটে 5টা আসামির মধ্যে 3টা আসামিকে অব্যাহতি দিয়েছে। আমি আসামি পক্ষে এই মামলার। এখন আমি অব্যাহতি দরখাস্ত দিব, কিন্তু বাদী পক্ষ বা ফরিয়াদি পক্ষ সিআর মামলা যিনি করেছেন, সরি, এটা এটা হচ্ছে জিআর মামলা, হ্যাঁ, থানার মামলা, জি। চার্জশিট জি। আসছে। জি। তো উনি নারাজি দিলেন কেন? যে তদন্তকারী কর্মকর্তার যে তদন্ত রিপোর্ট, এটা আমি মানি না। তখন এই যে নারাজি দরখাস্ত উনি দিলেন, কি কি কারণে মানছে না, এটা হেতুবাদ দিতে হবে, গ্রাউন্ড দিতে হবে, তাই না? জি। তারপর এটা যদি মঞ্জুর হয়, মানে গ্র্যান্ট হয়, তাহলে কি হবে? ফার্দার ইনভেস্টিগেশন হবে, অধিকতর তদন্ত হবে। রি ইনভেস্টিগেশন বলে কোনো শব্দ নাই, পুনরায় জি। তদন্ত বলে ফার্দার কোনো শব্দ নাই, এটা ফার্দার। যেমন ক্রস ইনভেস্টিগেশন। এক্সামিনেশন হয়, তেমন ফার্দার ইনফরমেশন, সরি, জি। ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন। ঠিক আছে? জি। তো আমার এই মামলাতে তারা ফার্দার ইনভেস্টিগেশন আবার হবে, কারণ নারাজি দরখাস্ত দিচ্ছে, আদালত মেনে নিয়েছে। সাধারণত নারাজি দরখাস্ত খুব একটা কি করে না, নাম মঞ্জুর করে না, গ্রহণ করে। গ্রহণই করে, আচ্ছা। মানে মঞ্জুরি করে, দিলেই আচ্ছা। মঞ্জুর করে। আচ্ছা। আবার তদন্ত হোক, সমস্যা কি? বাদী মামলা করেছে, বাদীর তো এই অধিকারটা একটু দেওয়া উচিত, তার তো একটা জি। স্বাধীনতা থাকবে, তাই না? মানে কি মানে না? আচ্ছা, আমি এরকম দেখেছি পরপর 3বার নারাজি দিয়েছে, তাও 3বারও কি আদালত কি করেছে, মঞ্জুর করেছে। আচ্ছা। আচ্ছা। এরকমও দেখেছি, আমার চোখের সামনে হয়েছে। সেক্ষেত্রে বিজ্ঞ আদালত তা মঞ্জুর করবেন, নচেত তা না মঞ্জুর করবেন, তাই না? যে কোনো একটা করবেন। জি। জি। উভয় ক্ষেত্রে জি। বিজ্ঞ আদালত যে যে পদক্ষেপ গ্রহণ করবে তা নিম্নে আলোচনা করা হলো। এবার আমরা পয়েন্ট আকারে দিচ্ছি। কেন পয়েন্ট আকারে দিচ্ছি, ঢালাও লিখছি না? পয়েন্ট আকারে দিলে নম্বর বেশি পাওয়া যায়। বুঝতে পারলেন? আমি চাইলেই তো এই পয়েন্ট না দিয়ে এই কথাগুলো এর মধ্যে ঢালাও ভাবে দিয়ে দিতে পারতাম, পারতাম না? জি স্যার। প্যারা আকারে পারতাম, কিন্তু না, পয়েন্ট আকারে দিলে নম্বর বেশি। পয়েন্ট পয়েন্ট দেখেই নম্বর দিয়ে চলে যাবে, ভিতরে পড়বে না অনেক আচ্ছা। সময়। আচ্ছা। নারাজি দরখাস্ত মঞ্জুর হওয়ার পরবর্তী পদক্ষেপ। শাহজাহান আলী বনাম বেলায়েত হোসেন। আমি কেস ল কেন দিচ্ছি, একটু আগে বললাম না, সিআরপিসির কোথাও নাই। জি। জি। কোথাও যদি না থাকে, তাহলে আপনাকে কেস ল খুঁজতে হবে। এটা এমসিকিউ এ না বললেও আমি লিখিত বেসে বারবার বলে আসছি না, যে জি স্যার। যেখানে পর্যাপ্ত তথ্য পাচ্ছি না, কোথায়, বেয়ার অ্যাক্টে, আইনে, সেখানে আমাকে কেস ল এর শরণাপন্ন হতে হবে। মানে নিজের কাছে যথেষ্ট টাকা না থাকলে টাকা ধার করতে হবে, তাই না? জি স্যার। তাও ঈদের কুরবানি দিতেই হবে, ব্যাপারটা এরকম। আচ্ছা। 47 ডিএলআর 1995, 479 ধারায় বলা হয়েছে। তাহলে এখানে মামলার পার্টিদেরও নামও দিয়েছে, আবার রেফারেন্সও দিয়েছে। নারাজি পিটিশন, পিটিশন মানে দরখাস্ত, 200 ধারার অধীনে একটি নতুন অভিযোগ। তার মানে নতুন মামলা করতে গেলে, নতুন ফাইলিং করতে গেলে যেমন ওই নারাজি পিটিশনের মর্যাদা ততটুকুই। আচ্ছা। এমন পিটিশন গ্রহণ করার পর, তার মানে নারাজি পিটিশন কত ধারায় গ্রহণ করা হয়? 200 ধারায়, তাই না? জি। তাহলে ম্যাজিস্ট্রেট এই যে 190 1 এর 3 প্রকার পদ্ধতিতে মামলা কগনিজেন্সে নেয় না ম্যাজিস্ট্রেট? জি স্যার। জি। ধারায় উক্ত অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমল নিতে পারে বা পুলিশ কর্তৃক অধিকতর তদন্ত
করার নির্দেশ দিতে পারে। আচ্ছা, নারাজি পিটিশন দিলে ডিরেক্ট সেটা গ্রহণ করে মামলা আমলে নিতে পারে, অথবা অধিকতর তদন্ত দিতে পারে, তাই না? জি। এমন নারাজি পিটিশনকে ম্যাজিস্ট্রেট নারাজি নালিশি দরখাস্ত হিসেবে বিবেচনা করবেন। তাহলে নারাজি পিটিশন অ্যাকচুয়ালি নালিশি দরখাস্ত, নতুন একটা মামলার মতো, সিআর মামলার মতন। আচ্ছা। দরখাস্তকারীর জবানবন্দি গ্রহণপূর্বক তা আমলে গ্রহণ করতে পারেন, কারণ যেমন নতুন মামলা 200 ধারায় জবানবন্দি নেওয়া হয়, নারাজি পিটিশন দাখিল করলেও নতুন ভাবে জবানবন্দি নিতে হবে। ওকে। জি। অনুসন্ধান এর আদেশ দিতে পারেন। অনুসন্ধান এবং তদন্তের মধ্যে পার্থক্য প্রথম থেকে আমরা পড়িনি। অনুসন্ধান ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল প্রসিডিং এ করা হয়, হ্যাঁ। আর অধিকতর তদন্ত আচ্ছা। পুলিশ করে, পুলিশের কাজ তদন্ত করা। আর বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে অনুসন্ধান করতে পারে ম্যাজিস্ট্রেট নিজেই, বা তার অধস্তন অন্য কোনো ম্যাজিস্ট্রেটকে দিয়ে তদন্ত করাতে পারে। অর্থাৎ অনু- অনুসন্ধান, জি। অনুসন্ধান কিন্তু বিচার বিভাগীয় ব্যক্তিরা করে, আর তদন্ত করে আচ্ছা। পুলিশ প্রশাসন। ওকে। পুলিশ। জি। অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারেন। এই তিনটা যদি মঞ্জুর করেন তাহলে এই তিনটা পদক্ষেপ নিতে পারবেন। আর যদি না মঞ্জুর করে তাহলে কি করবে? রিজেক্ট করে। নারাজি পিটিশনকে ম্যাজিস্ট্রেট নালিশি দরখাস্ত হিসেবে আমলে গ্রহণ করতে বাধ্য নন, আদালতের বিবেচনাধীন ক্ষমতা, তাই না? জি। নারাজি দরখাস্ত সঠিক নিয়মে দাখিল হলেও বিজ্ঞ আদালত তা মঞ্জুর করতে বাধ্য নন। অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালত তার ক্ষমতা বলে নারাজি দরখাস্ত না মঞ্জুর তথা প্রত্যাখ্যান করতে পারেন। বোঝা গেল? প্রত্যাখ্যান করলে জি। এটা নিয়ে তার কথা নাই। এখন এটার বিরুদ্ধে কি হবে সেটা আপনাদের এখন প্রশ্ন মনে হচ্ছে না? যে জি। জি। নারাজি দরখাস্ত যদি আমলে গ্রহণ করেন তাহলে এই তিনটা কি হবে? পরিণতি হবে, পরবর্তী স্টেপ। এখন নারাজি দরখাস্ত যদি না মঞ্জুর করে তাহলে ম্যাজিস্ট্রেট আর কিছু করতে পারবে না, না মঞ্জুর করে রেখে দিবে। কিন্তু যে মক্কেল নারাজি দরখাস্ত দিল, তার দরখাস্ত না মঞ্জুর হলো, এখন তার যদি রাগ হয়, সে যদি সংক্ষুব্ধ হয়, তার কিন্তু কি জি। আছে, প্রতিকার আছে, তাই না? জি। কারণ এটা আপনাদের মনের মধ্যে হচ্ছে না যে ইস, নারাজি দরখাস্ত যদি না মঞ্জুর হয় এটার বিরুদ্ধে কি করা যায়, জানতে পারলে ভালো হতো, এরকম মনে হচ্ছে কিনা? জি স্যার। পরে প্রশ্নে এটা আছে, মনে হচ্ছে। খুবই লিঙ্ক করে আচ্ছা। প্রশ্ন রেডি করা আছে, দেখেন। এটা আমার নোটের সবচেয়ে চমৎকার বিষয়, আমার ভালো লাগে, আমার পড়তে আমার নিজেরই ভালো লাগে। নারাজি দরখাস্ত অগ্রাহ্য হলে, মানে নামঞ্জুর হলে, সংক্ষুব্ধ ব্যক্তির কোনো প্রতিকার আছে কি? থাকলে তা কোথায় এবং কোন কোন হেতুমূলে? তাহলে এই একটা লাইনে তিনটা প্রশ্ন লুকিয়ে আছে কি না, হ্যাঁ বা না। দুই, জি কোথায় স্যার। প্রতিকার আছে, এবং কি কি হেতুবাদ বা কোন কোন গ্রাউন্ড কি। হেতু মেনে? কি কি কারণ? জি। ছোট লাইন কিন্তু তিনটা প্রশ্ন, স্পেসিফিক তিনটারই জবাব দিতে হবে। নারাজি দরখাস্ত অগ্রাহ্য হলে তার প্রতিকার, হেডিং দিয়ে দিলাম। নারী দরখাস্ত অগ্রাহ্য হলে সংক্ষুব্ধ ব্যক্তির যে সকল প্রতিকার আছে তা নিম্নে আলোচনা করা হলো। এটা তিনটা প্রতিকার। নারী দরখাস্ত অগ্রাহ্য হলে সংক্ষুব্ধ ব্যক্তি সিআরপিসির 436 ধারায় দায়রা জজ আদালতে অথবা মহামান্য হাইকোর্ট বিভাগে অনুসন্ধান বা তদন্তের জন্য আবেদন করতে পারে। তার মানে এটার বিরুদ্ধে রিভিশন না করে তিনি কি চাচ্ছেন? দায়রা আদালতে তদন্ত চাচ্ছেন বা অনুসন্ধান চাচ্ছে, অথবা ডিরেক্ট হাইকোর্টে চলে গেছে, বড় কোর্টে, যে ম্যাজিস্ট্রেট আমার জি। কথা শুনলো না, আমি টাকার অভাব নাই আমার, আমি হাইকোর্টে যাব, আচ্ছা। তাও আসামিকে আমি ছাড়বো না। আচ্ছা। টাকার জোর থাকলে বেশি লড়া যায়, তাই না? জি। জি। বাংলাদেশে ফৌজদারি মামলার ক্ষেত্রে সর্বনিম্ন আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট, তাই না? জি স্যার। আর সিভিলের ক্ষেত্রে সর্বনিম্ন আদালত সিভিল জজ। সিভিল জাজ। তারপর বাড়তে বাড়তে জেলা জজ ও দায়রা জজ, সিভিল ক্রিমিনাল উভয়, তার উপরে হাইকোর্ট ডিভিশন, সিভিল ক্রিমিনাল উভয়, তার উপরে আপিল অ্যাপিলেট বিভাগ, ডিভিশন। সিভিল জি। সিভিল উভয়। আপিল বিভাগের উপরে যাওয়ার আর বিধান নাই। জি। হ্যাঁ, তারপরে যাওয়ার বিধান হচ্ছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রদর্শন, তাই না? রাষ্ট্রপতি জি তো আর স্যার। আদালত না, ওটা ক্ষমা, রাষ্ট্রপতির একটা ক্ষমতা আছে। জি। জি। আর সরকারের কাছে আবেদন করা, প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে না ক্যাবিনেটের কাছে, মন্ত্রী পরিষদের কাছে। তো এটা তো জি। রাষ্ট্র চাইলে সেটা ক্ষমা করতে পারে, রাষ্ট্র বা প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট মন্ত্রী পরিষদ, অথবা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি যিনি প্রেসিডেন্ট ক্ষমা দিতে পারে, সেটা ভিন্ন জিনিস। তাহলে এটা প্রতিকার না, এটা একটা বিকল্প, একটা পদ্ধতি, তাই না? একটা জি। বাড়তি চেষ্টা, কিন্তু সেগুলা করে কি হয়? না, ওটা কিছুদিন আগে দুইটা মামলায় ফাঁসির আদেশ হলো, তাদের কি ক্ষমা চাইলে ক্ষমা দিবে? যে জঘন্য অপরাধ করেছে, না, না, না। দিবে না। আচ্ছা, তাহলে এখন, আগে যখন ব্রিটিশ আমলে অল ইন্ডিয়া, অল ইন্ডিয়া বলতে আমাদের বাংলাদেশ সহ কিন্তু এ জি। আই এ আই আর মানে অল ইন্ডিয়া রিপোর্ট, তাই না? আমরা কিছু কিছু পড়ি না কেসলা,
তো 47-এর যদি আগে হয় তাহলে বাংলাদেশেরও ঘটনা থাকতে পারে, এই আই আর হ্যাঁ এর মধ্যে, অবশ্যই। তাই না? জি। তো ওই সময় তো বিভিন্ন প্রদেশে এখনো আছে ইন্ডিয়াতে প্রদেশিক হাইকোর্ট, এক একটা প্রদেশে এক একটা হাইকোর্ট আছে, তাই না? যেমন আমাদের জি। রাজশাহীতে বিভাগীয় হাইকোর্ট করার কথা উঠছিল, কে বলছিলেন? ইউনূস সরকার, তাই না? এবং এই কাজটা আচ্ছা। এর আগে নাঙ্গল মার্কা, মানে কি জাতীয় পার্টি এর এরশাদ। এরশাদ, জি। এরশাদ সাহেব উনি কিন্তু মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, উনি কিন্তু এই বিভাগীয় শহরে হাইকোর্ট করার চেষ্টা করেছিলেন। তার মানে এটা ক্ষমতার দ্বিকেন্দ্রীকরণ, বুঝতে পেরেছেন? বিকেল। জি জি। বিকেন্দ্রীকরণ, হ্যাঁ। তার মানে এটা ভাগ ভাগ করে দাও, তাহলে আমাদের হাইকোর্টে যাওয়া লাগবে না। আমি নিজেই তখন আর ঢাকায় যাব না, রাজশাহীতে প্র্যাকটিস করবো হাইকোর্টে, তাই না? জি জি। তাহলে এখন বাধ্য হয়ে আমাকে হয়তো বা 1-2 বছরের মধ্যে ঢাকায় শিফট করতে হবে, কোচিং সেন্টার প্লাস হাইকোর্টে প্র্যাকটিস করার জন্য। তাহলে ব্রিটিশ আমলে হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের উপরে কোথায় যাওয়ার বিধান ছিল, কে বলতে পারবেন? জি স্যার, ওদের ওই আহ, মানে মানে নিজস্ব একটা ইয়ে ছিল স্যার, ওনাদের ওই একটা মানে ক্যাবিনেট মতোই স্যার, ওইটা কি যেন বলে, ওইটা ব্রিটিশ কাউন্সিল জাতীয় কি একটা ছিল স্যার, ওখানে গেলে আবার। আচ্ছা, সাদেক ভাই হাত উত্তোলন করছিলেন, ওনাকে কথা বলার সুযোগ দিই। সাদেক ভাই বলেন, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, আইনের স্টুডেন্টদের জানা উচিত। স্যার পিবি কাউন্সিল যাওয়ার হ্যাঁ, সুযোগ এটা ছিল। প্রিভি কাউন্সিল, হ্যাঁ। জি জি। প্রিভি কাউন্সিল কোথায় অবস্থিত সেটা? ইংল্যান্ডে স্যার। ইংল্যান্ডে। স্যার। কেন ইংল্যান্ডে যেতে হবে? কারণ ইংল্যান্ড আমাদের শাসন করছিল তো, তখন রানী শাসন করছিল না। জি জি জি। প্রথমে কিন্তু আহ, মানে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ওটা এটা ইংল্যান্ডের কোম্পানি আমাদের শাসন করছে। তারপরে এটা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি যখন ব্যর্থ হলো, তখন সরাসরি আমরা ক্রাউন, ক্রাউন মানে কি রানী, রানীর আন্ডারে চলে গেলাম, তাই না? জি তার মানে প্রিভি কাউন্সিলে যাওয়ার সুযোগ ছিল, এখন কিন্তু আর সুযোগ নাই। এখনো কিন্তু প্রিভি কাউন্সিল আছে, কোথায় আছে? ইংল্যান্ডে আছে, তাদের দেখবে। আমরা তো আর জি। তাদের অধীনে মানে নাই, তাদের যদিও অধীনস্থ নয়। যদিও আমরা তাদের তখন আইন, ছাত্র যদিও তাদের আইনও এখনো আমরা কি নেড়ে চেড়ে গ্রহণ আমাদের করছি, আয় উপার্জন পড়ছি। চালিয়ে যাচ্ছি। জি। দায়রা জজ আদালতে বা মহামান্য হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করতে পারবেন। তাহলে রিভিশনের কথা এর আগে বলে দিলাম না? এটা কিন্তু জি আদেশ, এটা রায় না। রায় মানে শেষে লাস্টে দেওয়া হয়, যেমন ওই যে ডিক্রি এবং অর্ডার, সিভিলের ক্ষেত্রে তাই। ক্রিমিনালে কিন্তু ডিক্রি বলে কোনো শব্দ নাই, জাজমেন্ট অ্যান্ড অর্ডার। ওকে। জি। নতুন করে নালিশি দরখাস্ত দায়ের করতে পারবে, তার মানে নারাজির দরখাস্ত নামঞ্জুর হলে আবার নতুন করে আরেকটা দরখাস্ত দেওয়া যাবে, নতুন ওকালতনামা, নতুন দরখাস্ত, চাইলে উকিল পরিবর্তনও করা যাবে, নো প্রবলেম। তাহলে এক্ষেত্রে ওই যে 403, জি জি। হ্যাঁ, ডাবল জিও পার্টি বাধা হিসেবে কাজ করবে না, কারণ বিচারিত হলো না, তাহলে আবার ডাবল না বিচার কি? যে শুরুই হয়নি তো কোনো কিছু। হ্যাঁ। জি। এখন সবাইকে বলা হলে সবাই একটা করে মিষ্টি নিবেন। মনে করেন যে অ্যাডভোকেট হওয়ার পর অনেকে চলে আসে, তো আমার যারা এই যে নোটগুলো প্রিন্ট করতে হেল্প করে, আমি আপনাদের যে এমসিকিউ ফাইনাল টাচ নোট দেওয়ার 2 দিন পরে মিষ্টি নিয়ে চলে গেছে ওখানে, যে বলছি যে একটা করে মিষ্টি খাবেন না কয়টা করে খাবেন, হ্যাঁ? তো আচ্ছা। এমনি তো আমি একটা খেয়েছি আর ওই মিষ্টি ওদেরকে দিয়ে চলে আসছে। তো খুবই খুশি হয়েছে যে আমি তাদেরকে তো পেমেন্ট দিই, কিন্তু আমাকে খুব চাপ নিয়ে কাজ করে দেয়। একদিনে 100টা এমসিকিউ নোট প্রিন্ট করে সেটা বাধাই করে আমাকে রেডি করে দেয়। এটা কিন্তু চারটেখানি কথা নাই। এবং না তাদের না, সাথে অনেক। সম্পর্ক কিন্তু আমার অনেক দিনের, 20 বছর আগ থেকে সম্পর্ক। বললাম না আমার 20 বছরের বেশি অভিজ্ঞতা টিউশনের। আগে থেকে আমি আচ্ছা। নোট প্রিন্ট করতাম। যখন জি। কম্পিউটার মানুষের ছিল না, আমার বাসায় প্রথম কম্পিউটার আমি কিনেছি 2007 সালে, ল্যাপটপ কিনেছি 2008 সালে। বুঝতে পেরেছেন? আচ্ছা। আমাদের গ্রামে কারো ছিল না, তারও হয়তো বা 5-7 বছর পরে কেউ কিনেছে। তো এটা থাকার সুবিধা কি, আমি যখন টিউশনি করতাম ওই সময় আমার সব নোট টাইপ করে দিতাম। এটা একটা ইউনিক। তো ওই সময় কিন্তু হাতে লেখা নোটই দিত টিচাররা। জি ইংলিশ, জি। ইংলিশ ম্যাথ, বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্ব ইংলিশের খুব ভাইরাল নোট, তাই না? জি। তো তখন থেকে এদের সাথে সম্পর্ক। এটা এটা কেন বললাম? মনে করেন একটা বন্ধু মহলে বলা হলো যে একটা করে প্যাকেট নেবেন সবাই, বলা হয় না এরকম বিতরণের সময়? জি। কেন বলা হয়? কারণ গণে নিয়ে আসা হয়েছে, 10 জন বন্ধু, 10টা প্যাকেট নেওয়া হয়েছে, 10টা মিষ্টি নেওয়া হয়েছে, 10টা সিঙ্গাড়া নেওয়া হয়েছে।
আড্ডা দেওয়ার পরে মনে করেন যে রাত্রে খেলা দেখবেন, ফিফা ওয়ার্ল্ড কাপ, তারপরে খাবেন। এখন আচ্ছা, 10 বন্ধু একসাথে বসে খেলা দেখছেন, 10টা করে মিষ্টি নাশ হয়েছে, একজন দুইটা খেয়ে নিলে কি হবে? আরেকজনের শর্ট পড়বে। জি জি, ঘাটতি হয়ে যাবে। এখন এই উদাহরণ শুনে অনেকে বিরক্ত হতে পারেন, এই উদাহরণ কেন দিচ্ছে এবার মিলিয়ে দিচ্ছি আপনাদের। এটা অনেকে রেলিভেন্ট, মানে মানে ইরেলিভেন্ট বা অপ্রাসঙ্গিক মনে হতে পারে কথাটা। এটা প্রাসঙ্গিকতা কি? আপনাকে মিষ্টি একটা খাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু মিষ্টি খেতে পাননি, আরেক বন্ধু আরেকটা খেয়ে নিয়েছে, তাহলে একজনের শর্ট পড়বে না? জি আর ও বসে বলবে আমি তো মিষ্টি পেলাম না, আমার মিষ্টি কই? তাহলে যে মিষ্টি পেলো না তাকে আরেকটা মিষ্টি এনে দিতে হবে না? জি, তা তার ঠিক। মামলার তো বিচার হয়নি, তার মানে আগে খারিজ, তার মামলার কি বিচার হলো? মানে মিষ্টি ধর খেতে পেলো না, পেলো না কে? বাদী। জি মিষ্টি খেতে পেলো না মানে আসামির সাজা হলো না, আসামির সাজা হলে সে খুব আনন্দ পেত, মিষ্টি খাওয়ার মতো মজা পেত, তাই না? জি জি জি, তো ঠিক। সে তো আর মামলা করে মজা পেল না, মামলা প্রথমেই খারিজ। তার মানে এখানে কি হবে? ডাবল জিও পার্টি হবে না, মামলা আবার করা যাবে। ক্লিয়ার? ডাবল জিও পার্টি হওয়ার ক্ষেত্রে একটা দারুণ গ্রাউন্ডস বলে দিলাম মিষ্টির গল্প দিয়ে। ঠিক আছে স্যার। নারাজি দরখাস্ত অগ্রাহ্য হলে সংক্ষুব্ধ ব্যক্তি যে সকল হেতুমূলে প্রতিকার প্রার্থনা করতে পারে। তাহলে এখানে দেখেন কোথায় কি করব সেটা বলা আছে। এবার হেতুবাদ বলেনি, শেষের দিকে হেতুবাদ দিচ্ছে, মানে গ্রাউন্ডস, কি কারণে, রিজনস। হেতুবাদের ইংরেজি হচ্ছে রিজনস বা গ্রাউন্ডস। জি যদি সংক্ষুব্ধ পক্ষ মনে করেন যে তদন্তকারী কর্মকর্তা নিরপেক্ষ তদন্ত না করেন, মানে নিরপেক্ষ করেনি, আসামির দ্বারা প্রভাবিত হয়েছে, তাই না? জি আইনানুগ পদ্ধতিতে তদন্ত পরিচালনা করেন না, মানে না করেই তিনি করেছেন। কর্মকর্তা তদন্ত পরিচালনার সময় অবৈধ লেনদেন করেছেন, মানে আসামির থেকে কি নিয়েছেন, বুঝতে পারছেন তো? জি জি জি, তদন্ত পরিচালনার সময় রাজনৈতিক প্রভাবিত হয়েছেন, রাজনৈতিক ভাবে, হ্যাঁ, তিনি রাজনৈতিক ভাবে প্রভাবিত হয়েছেন, মানে আসামি হয়তো বা কোনো নেতা, তাই জি জি, আসামি বা কোনো নেতা প্রভাব আমার সৃষ্টি কাছে মানে করেছে। রেফারেন্স করেছে। জি অথবা নেতা না, নেতা বলেছে এটা আমার শ্যালক হয়, এটা আমার খুব কাছের লোক জি হয়, মামলা কি দিবেন, এফআরটি দিবেন, তাই না? জি জি তদন্তকারী কর্মকর্তা তদন্ত পরিচালনার সময় অন্য অন্যায় প্রভাবের শিকার হয়েছেন, অন্য কোনো অন্যায় প্রভাব মানে আনডিউ ইনফ্লুয়েন্স, হয়তোবা তাকে জি নিয়ে জি যে কি করা হয়েছে, ভালো মতো করে খাওয়া দাওয়া করানো হয়েছে ঈদের মধ্যে, তাই না? আমার জি, মনে স্যার। পড়ছে একটা তদন্ত রিপোর্ট, একটা অদ্ভুত মামলা করেছিলাম। তো তদন্ত কর্মকর্তা আমাকে ফোন দেয়, দুইটা তদন্ত কর্মকর্তা আমাকে ফোন দিয়েছে, মামলা শুধু তদন্ত কর্মকর্তা চেঞ্জ হয় কিন্তু তদন্ত রিপোর্ট দেয় না। আর এদিক বাদী প্রতিদিন থানায় যে বসে থাকে, আমার রিপোর্ট কই, রিপোর্ট কই, সে খরচ করতেও রাজি আছে বাদী। এখন আমাকে ফোন দেয় যে আপনি যে মামলা করছেন এই মামলায় কিভাবে এই ধারায় হয় আমরা বুঝতে পারছি না, এরকম মামলা তো আনকমন। তা আমি আচ্ছা ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা কেস ল ওনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম যে এই কেস লটা পড়েন। এবং ওই সময় যে একটা ভাইরাল ঘটনা ঘটছিল সেই রিলেটেড ইন্ডিয়ান কিছু পেপারে কি হয়েছিল, ভাইরাল হয়েছিল নিউজটা। তো আচ্ছা সেইটার আমি কিছু লিঙ্ক পাঠাই দিলাম। আমি বললাম যে এগুলো পড়ার পর আপনার কাছে যদি মনে হয় সিমিলার কেস, আপনি এর আলোকে কি দিয়ে দেন, রিপোর্ট দিয়ে দেন। আর যদি মনে করেন যে তাও বুঝতে পারছেন না, আমার সাথে দেখা করেন, আপনার ইফতারির দাওয়াত থাকলো। এবং আচ্ছা রাজশাহীর সবচেয়ে ভালো হোটেলে আপনাকে খাওয়ানো হবে ইফতারি, সাথে আপনার দু একজন বন্ধু বান্ধবও নিয়ে আসতে পারেন, আপনার কলিগ। তো ঠিক আছে, আমরা 3 জন আসবো। কবে আসবেন? তে আগামী সপ্তাহে আসবো, বলবো নি আপনাকে, বললো। বাদীকে বললাম যে 3 জনকে কি করতে হবে, ইফতারি খাওয়াতে হবে ভালো হোটেলে, কোনো টাকা দেওয়ার দরকার নাই। রমজান মাস টাকা নিবে না, ইফতারি খাবে শুধু। তাহলে ইফতারি খাওয়ানো আচ্ছা তো খাওয়ার মতো খাওয়াতে হবে। আচ্ছা, ইফতারি খাওয়ালাম, এখন আমাকে তো আর না করবে না, তাই না? আমাকেও দাওয়াত দিলো, জি। আমিও যে খেলাম। ইফতারি খেতে খেতে কিছু বোঝালাম, কিন্তু তার আর কোনো টাকা নিল না। ইফতারি খাওয়াটা কি হলো, অন্যায় প্রভাব হলো না তার প্রতি? না, তা ঠিক, তা ঠিক। আপ্যায়নের মাধ্যমে ঘুষ, এক কিন্তু আমি ধরনের। ওনাকে বলেছি দেখেন আমি আপনাকে বোঝালাম, এখন যদি আপনার মনে হয় যে এই মামলায় আসলে মামলা একেবারে মিথ্যা করেছি, বা মামলা হয় না, পারিবারিক মামলা শুধু হয়, এটা কোনো অন্যায় হয়নি। মানে ঘটনা ঘটছে কি, আমার মক্কেলকে একটা মহিলা বিয়ে করছে, বিয়ে করার পর বিয়ের আসরে বলছে যে আমাকে মোহরানা কি করতে হবে, নগদ দিয়ে দিতে হবে পুরোটা, 3,03,000 টাকা কি করেছে, মোহরানা দিয়েছে। বলছে যে ঠিক আছে, আমার খুব শখ, আমি একটা বড় 5 স্টার হোটেলে কি করব, বাসর ঘর করব। মহিলাই কথা বলছে, যে রাজশাহীতে আচ্ছা ফাইভ আচ্ছা স্টার হোটেলে 3 স্টার হোটেল আছে। তো বলছে ঠিক আছে আমি সিট বুকিং দিচ্ছি, এক রাতের ভাড়া হচ্ছে 10,000 টাকা, সেটাও দিয়েছে। মালদার পার্টি আমার মক্কেল। আচ্ছা। তো
এবং মক্কেলের বয়স 55 বছর আর মহিলার বয়স 35 বছর। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা এখন সে 3,03,000 টাকা নিয়ে উধাও। মক্কেল ফোন দেয় 10টা পর্যন্ত, 12টা পর্যন্ত ফোন দিয়ে পাওয়া যায় না। হোটেলেতে বসে আছে বাসার ঘর সাজিয়ে, টাকা নিয়ে সে উধাও। আচ্ছা। তাহলে প্রতারণা হলো না এটা? জি জি, তা ঠিক স্যার। আর 406 420 মামলা করেছি ওই মহিলার 3 ভাইয়ের বিরুদ্ধে। মামলায় আজকে ডেট ছিল এই মামলার। ও আচ্ছা। আজকে ডেট ছিল, আজকে সাক্ষীর জন্য ছিল। টাইম পিটিশন দিয়েছিলাম, সাক্ষী দিল না। পরে ডেটে সাক্ষী দিবে। তো এই মামলা কিন্তু আমলে নিত না, মামলা খারিজ হয়ে যেত 203 ধারায়। কিন্তু আমি ওই যে আনডিউ প্রুফ, আমি এটা স্বীকার করবো যে হ্যাঁ, অন্যায় প্রভাব হয়েছে, কিন্তু আমাকে টেকনিক খাটাতে হয়েছে আমার মক্কেলের স্বার্থে। যদিও অন্যায় প্রভাব সৃষ্টি করেছে, কিন্তু ন্যায় বিচারের স্বার্থেই করেছি, এটা দাবি করছি আমি। জি ঠিক আছে? তাহলে অন্যায় প্রভাব কি বুঝলেন? জি স্যার। বা আপনি একটা কি করলো, খাওয়ালো না, টাকা দিল না, বাড়িতে একটা গিফট পাঠাই দিল। এর একটা ঠিক আছে, ওভেন গিফট করলাম আপনাকে, একটা রাইস কুকার গিফট করলাম ভাবির রান্না করার জন্য। এগুলো কি ঘুষ নেওয়া, তাই না? জি জি তদন্তকারী কর্মকর্তা তদন্ত পরিচালনার সময় কর্তব্যে অবহেলা করলো। মনে করে যে মাঠে গেলেও না, ঠিকভাবে কাজই করেনি, স্কেচ ম্যাপ করেনি, ছবি উঠায়নি। 2-3 বার যাওয়া লাগতো, একবার গিয়ে কোনো রকম কাজ সেরে চলে আসছে। তার মানে প্রভাবিত হয়নি, কিন্তু কাজে অবহেলা করেছে। আছে না নেগলিজেন্স? জি জি, আছে স্যার। পুলিশ প্রতিবেদনটি অবৈধ। হ্যাঁ, মানে অবৈধ কেন? কারণ এমন ভাবে দিয়েছে যেটা দেওয়া যায় না। পুলিশ প্রতিবেদনটি অসম্পূর্ণ। এই 8টা গ্রাউন্ড দেখাইছি, কোনো টেনে টুনে 8টা পয়েন্ট বের করছি। অনেক গাইডে আচ্ছা 4টার বেশি পয়েন্টই পাবেন না। কিন্তু আমি আমার প্র্যাকটিক্যাল নলেজ থেকে আমি এরকম গ্রাউন্ড ইউজ করি বলে দিতে পেরেছি। তাহলে ব্যাক মানে এই পেশায়, গুরু নির্ভর পেশা, আপনি আদালতে গেলে অনেক কিছু শিখতে পারবেন, এটা প্রমাণিত। জি স্যার। এ এবার কি এই প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে এটা প্রবলেমেটিক প্রশ্ন? আমার যখন 22 সালের আমি নোট করতাম, তখন আমি ব্র্যাকেটে লিখে দিতাম প্রবলেমেটিক প্রশ্ন। এখন আর লিখি না, সবাই এখন জানে প্রবলেমেটিক প্রশ্ন কি। কারণ এই ধরনের প্রশ্ন এসে এসে সবার কাছে পরিচিত হয়ে গেছে। জি জি এ 2 জন আসামির বিরুদ্ধে চুরির অভিযোগের জন্য প্রাথমিক তথ্য বিবরণী দাখিল করে, তার মানে কি জিআর মামলা হলো। সবাই বুঝতে পারছেন তো? এটা জিআর, প্রাথমিক তথ্য বিবরণী মানে জিআর মামলা হলো থানায়। 1 সপ্তাহ পর এর স্বামী বি একই ঘটনার বর্ণনায় ম্যাজিস্ট্রেট আদালতে পূর্বে 2 জন আসামি সহ মোট 4 জন আসামির বিরুদ্ধে আহ, নালিশি দাখিল মানে নালিশ দাখিল নালিশ করলো, দেখ। মানে সিআর মামলা করলো। এই মামলা, এই প্রশ্নটা আমার বানানো। আগে একটা প্রশ্ন পড়ে আচ্ছা আসলাম না, যে সিআর জিআর একসাথে চলবে কিনা? তো ওইটা জি জি থেকে এই প্রশ্নটা আবার বানানো। আসতে পারে, এরকম প্রশ্ন আসতে পারে না? জি, অবশ্যই স্যার আসতে তাহলে পারে। ঘটনা বাদী চেঞ্জ হয়েছে চালাকি করে। আগের মামলায় একজন বাদী ছিল, পরের মামলায় বাদী চেঞ্জ করে দিয়েছে। আসামি 2 জন ছিল, 6 জন করে দিয়েছে। ঠিক আছে? না, 2 জন থেকে 4 জন করে দিয়েছেন। এবার ম্যাজিস্ট্রেট উক্ত নালিশের বিষয়ে কিভাবে অগ্রসর হবেন, পরেরটা স্থগিত রাখবেন। আমরা একটু একটু আগে পড়লামই, তাই না? এই জানোয়ার ভাই দেখেন, এটাতে ঘটনা দিছি। হ্যাঁ, এই যে ঘটনা। কিন্তু এটা অ্যাডাপটিভ ওয়েতে করেছি। একই অপরাধ বিষয় নালিশ মামলা ও পুলিশি তদন্ত চলাকালে চলতে থাকলে অরণ্য পদ্ধতি। একটু আগে যে প্রশ্নটা পড়েছেন, ওই প্রশ্নটার উত্তর হুবহু এখানে কি কপি পেস্ট করে দিয়েছি। বুঝতে পারলেন? আচ্ছা বোঝা গেল? আজকে আরো একটা টপিক পড়ার কথা, তাই না? এটা পড়ার কথা টপিক না? 5 স্যার। জি স্যার মনে হয়। টপিক 5। টপিক 5 শুরু করি, কিন্তু মনে হয় শেষ হবে না নি। আচ্ছা, টপিক 5 থাক, আমরা আগামী ক্লাসে পড়বো। আজকে শেষ করে দিই, আর 4 মিনিট ক্লাস আছে। ঠিক আছে? আমি আচ্ছা স্যার প্রথম এখানে দিকে স্যার শেষ করি। স্যার এই আমি প্রথম আচ্ছা দিকে আচ্ছা একটু বেশি বোঝাচ্ছি এই কারণে, বেশি গল্প করছি এই কারণে, কিছু নতুন স্টুডেন্ট আছে, আমার পড়ার স্টাইলটা সম্পর্কে তারা অভিজ্ঞ না, এবং আচ্ছা আমার আচ্ছা। স্টাইল সম্পর্কে তারা অভ্যস্ত হয়ে গেলে তখন আমি ফার্স্টে যেতে পারবো, তাই না? জি আর আমরা এমনি আভাস পাচ্ছি আনঅফিসিয়ালি যে 25 জুলাই 2026 লিখিত পরীক্ষা হবে। সে তারিখে নাও হতে পারে, 1-2 মাস পেছাতেও পারে, তাই না? জি জি আচ্ছা, ওই তারিখে যদি, মানে সামনের মাসে যদি লিখিত পরীক্ষা হয়, তাহলে আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি 25 তারিখের মধ্যে, আজকে 16 তারিখ, 25 তারিখের মধ্যে নোটিশ চলে আসবে। এখন 25 তারিখের মধ্যে যদি নোটিশ আসে, তাহলে আমরা ফার্স্ট যাব। আর 25 তারিখের মধ্যে যদি নোটিশ না আসে,
তাহলে একটু স্লোই যাব। বোঝা গেল আমার স্ট্র্যাটেজি? জি 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 এখন স্যার। নোটিশ আসলো, পরীক্ষা দিয়ে দিল, মনে করেন যে জুলাই আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা দিয়ে দিল। তাহলে আমি কি করব? বাকি যে 5টা সাবজেক্ট আমার কি আনডান আছে, ড্রাফটিং এবং প্রবলেমেটিক প্রশ্ন পড়ার পর ওই বাকি 5টা সাবজেক্ট আবার রিপিট করব। তাহলে নতুন স্টুডেন্টদের কি অনেক সুবিধা হবে, তাই না? জি জি কভার হয়ে যাবে জি। সময় থাকলে আমি রিপিট করি তো, যেমন আমি এমসিকিউ বেসে 3বার রিপিট করেছি, করিনি? জি স্যার। জি আবার যারা 23 সালের ব্যাচ ছিল, 23 সালে ভর্তি হলো প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে, 23 সালে শুরু করলাম, গোটা 23 সাল পড়ালাম, 24 সালে পরীক্ষা হলো না, গোটা 24 সাল পড়ালাম, আবার 25 সালের এপ্রিলে পরীক্ষা হলো। তার মানে 2.5 বছর পড়ানো হলো, 2-2.5 বছর পড়ানোর পরে তারপর পরীক্ষা। ওই ফি আমি কিন্তু ওই ফিক্সড নিয়েছি। তাই দেখবেন অনেকেই 2 মাসের কোর্স, 3 মাসের কোর্স, অথবা মাসিক কোর্স। তা আমি মাসিক কোর্স করাই, পরীক্ষার আগ পর্যন্তই কোর্স আমার। অনেকেই যদি মনে করেন কোর্স ফি বেশি, একটা লিঙ্ক দিয়েছিলাম, আমি নিচ্ছি 4,000 টাকা, তাও আবার ব্যাচ 1-এর জন্য, মানে প্যাকেজ 1। কেউ যদি মনে করেন প্যাকেজ 2 বা 3 নেবেন, তাহলে কোর্স ফি কমে যাচ্ছে 2,000 3,000 এরকম, তাই না? জি। কিন্তু সেখানে 40,000 টাকা কোর্স ফি, চিন্তা করেছেন? এটার প্রবলেমটা কি? অনেক বেশি। স্টুডেন্ট সংখ্যা বেশি, তাই চাপ বেশি কোচিং এর উপরে। কোয়ালিটি যারা কোচিং তারা এরকমই নিচ্ছে। হয়তোবা আমার এখন কোচিং সেন্টার নাই, কি আছে, আমি একা মানুষ। যখন অফলাইনে জি জি কোচিং করাবো, আমার 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 আন্ডারে 10-12 জন স্টাফ থাকবে, হয়তোবা কোনো বিচারক এসে কি নিবেন, ক্লাস নেবেন। একটা ক্লাস বিচারক, নেবেন। একটা বিচারক ক্লাস করার জন্য তাকে একটা ক্লাসের জন্য 10,000 টাকা পেমেন্ট দিতে হবে। কোত্থেকে দিব? আমি পকেট থেকে দিব না আপনাদের ফি থেকে দিব? তাহলে এখন জি আপনারা জি যারা আমার সাথে এত আন্তরিকভাবে ক্লাস করছেন, তখন কিন্তু এত আন্তরিকতা পাবেন না, কারণ পসিবলই তা না। সেটাই। যদি ওই লেভেলে, মানে স্টুডেন্ট সংখ্যা যদি 3,000 হয়ে যায়, 3,000 স্টুডেন্টের সাথে কথা বলা সম্ভব? না 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 সেটাই স্যার। কিন্তু তাহলে সিস্টেমটা কি, আমার নোটটাকে আরো সুন্দর করতে হবে, এবং যাদের প্রবলেম তাদের সাথে কথা বলার জন্য আমাকে ওই যে ফিডব্যাক প্যানেল তৈরি করে দিতে হবে। আমার সাথে কথা না হোক, আমার মতো, এই যে কামরুজ্জামান ভাই অ্যাডভোকেট হয়ে গেল, কামরুজ্জামান ভাই আমি টিচার নিয়ে নিলাম, আজ থেকে 5 বছর পর দেখা যাচ্ছে কামরুজ্জামান ভাই ক্লাস নিচ্ছে, এবং এই প্রশ্নের উত্তরগুলো কামরুজ্জামান ভাই পরবর্তী স্টুডেন্টদের দিচ্ছে। যদি, ইনশাল্লাহ স্যার, আল্লাহ ভরসা হ্যাঁ, স্যার। এরকম হতে পারে, তো তাহলে আমার যারা স্টুডেন্ট তাদের থেকে আমি টিচার প্যানেল বেশি নিব, কারণ আমার কাজ পড়ানোর স্টাইল তারা জানে এবং আমার মতো করে পড়াতে পারবে, এটা আমার বিশ্বাস।